চাকরির আন্দোলন থেকে ইতিহাস বদলে দেয়ার জুলাই মাস শুরু। গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে স্মৃতির মিনারে মোমবাতি প্রজ্বলন ছাত্র দলের, পদযাত্রা কর্মসূচি এনসিপির। প্রশাসন পুলিশের হাতে থাকছে না ভোটকেন্দ্র স্থাপনের ক্ষমতা, বাদ পড়েছে ইভিএম কক্ষ নির্ধারণ ও নীতিমালা জারি ইসির। কর্তৃত্ব ফিরল নির্বাচন কর্মকর্তাদের হাতেই। আগামী বছরের শুরুর দিকে অনুষ্ঠিত হবে নির্বাচন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে জানালেন প্রধান উপদেষ্টা। শুল্ক, রোহিঙ্গা সংকট সহ সংস্কার নিয়েও আলোচনা। মাঝপথে লক্ষ্যমাত্রা কমিয়েও রাজস্ব আদায়ে ঘাটতি 1,02,500 কোটি টাকা। অর্থ বছরের শেষ সময়ের অচল অবস্থাকে দায়ী করছেন ব্যবসায়ীরা। নতুন বছরেও সংকট বাড়ার শঙ্কা। ভোরের সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সঙ্গীত পরিবেশন ও মোমবাতি প্রজ্বলন করেছে ছাত্রদল। এতে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নেতারাও। তারা বলেন, গণ অভ্যুত্থান কোনো নির্দিষ্ট দলের নয়, এটি আপামর ছাত্র জনতার। সংগ্রামের স্বপ্ন পূরণে আগামীতেও ছাত্র সমাজকে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালনের আহ্বান তাদের। ঘড়ির কাঁটায় রাত 12টা বাজতেই কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গেয়ে ওঠেন আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। রক্তাক্ত জুলাই স্মরণে শহীদ মিনারে এই আয়োজন করে ছাত্রদল। অংশ নেন বিএনপির অন্যান্য সহযোগী সংগঠন ও কেন্দ্রের জ্যেষ্ঠ নেতারা। জাতীয় সঙ্গীতের পর শত শত মোমবাতি জ্বালিয়ে তারা স্মরণ করেন জুলাইয়ে প্রাণ দেয়া শহীদদের। জুলাইয়ের প্রথম প্রহরে গণ অভ্যুত্থানের মাসের কর্মসূচি ঘোষণা করে ছাত্রদল। এ সময় সংগঠনটির সভাপতি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করবেন সংগঠনের নেতাকর্মীরা। বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের সকল ছাত্র দলের নেতা কর্মীরা সেই অকুতোভয় চিত্তে রাজপথ থেকেই বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করব। জুলাই আন্দোলন একদিনে শুরু হয়নি জানিয়ে বিএনপির জ্যেষ্ঠ নেতারা বলেন, এই অভ্যুত্থান কোনো নির্দিষ্ট দল নয়, আপামর ছাত্র জনতার অভ্যুত্থান। আগামীতেও সংগ্রামের স্বপ্ন পূরণে ছাত্র সমাজকে অতন্ত্র প্রহরী হয়ে থাকতে হবে। দেশনায়ক তারেক রহমান বাংলাদেশে এসে আপনাদের সাথে থেকে নেতৃত্ব দেবেন এবং সেই নেতৃত্বে ইনশাল্লাহ বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে। আমাদের ছাত্র সমাজ তোমাদের আকাঙ্ক্ষা যাতে হারিয়ে না যায়, সেটার জন্য ওই মোমবাতি প্রজ্বলনের মতো তোমাদেরকে অতন্ত্র প্রহরীর মতো জেগে থাকতে হবে। অনুষ্ঠানে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শহীদদের আত্মত্যাগকে মনে রেখেই সামনের দিকে এগিয়ে যেতে হবে, বাধা এলেও থেমে থাকা যাবে না। এই সংগ্রাম বাস্তবায়ন করতে হলে আরো বাধা আসবে, কিন্তু সেই বাধাকে তোমাদের ফেলে ফেলে সত্যিকার অর্থেই আমরা একটি স্বাধীন গণতন্ত্র এবং গণতন্ত্রের মূল্যবোধ প্রতিষ্ঠা করব। জুলাইয়ের চেতনা রক্ষায় ছাত্রদল ভ্যানগার্ড হিসেবে কাজ করবে বলেও উল্লেখ করেন নেতারা। 1 বর্ষ পূর্তি হলো। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। গণ অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের বিভিন্ন স্থানে জাতীয় সঙ্গীত ও মোমবাতি প্রজ্বলন করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। যশোরে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে বক্তারা বলেন, যারা জীবন দিয়ে মুক্তির স্বাদ এনে দিয়েছে তাদের উত্তরসূরি হিসেবে ছাত্রদলের প্রতিটি কর্মী সামনের দিকে এগিয়ে যাবে। খুলনায় আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল প্রতিপাদ্যে মোমবাতি প্রজ্বলন করা হয়। এ সময় বক্তারা বলেন, জুলাই আন্দোলন দেশের ছাত্র রাজনীতির ইতিহাসে এক অনন্য মাইলফলক। জুলাইয়ের প্রথম প্রহরে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রাত 12টার দিকে বাংলা মোটর থেকে এই পদযাত্রা শুরু হয়। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে দলটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, জুলাই গণ অভ্যুত্থান শুধু একটি আন্দোলনের দিন নয়, এটি আত্মত্যাগ, প্রত্যয় ও স্বপ্নের স্মারক। একটি সাম্যের রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে ইতিহাসকে স্মরণ এবং জনগণকে সঙ্গে নিয়ে পথ চলার বিকল্প নেই। আর দলটির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদ বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন করতে পারেনি, এটি এনসিপির হাত ধরে বাস্তবায়ন হবে।
অন্তর্বর্তী সরকারের হাত ধরে সফল হওয়ার কথা ছিল, সেটা সফল না হওয়ায় আমরা স্বপ্ন দেখি ইনশাআল্লাহ সামনের দিনে আমাদের সেই জুলাইয়ের আকাঙ্ক্ষা, সেই স্বপ্ন এনসিপির হাত ধরে সফল হবে ইনশাআল্লাহ। নতুন যে রাজনৈতিক জনগোষ্ঠীর উত্থান হয়েছে তাদের হাত ধরে এই বৈষম্যহীন বাংলাদেশ, নতুন বন্দোবস্তের বাংলাদেশ অবশ্যই বাংলাদেশে একদিন প্রতিষ্ঠিত হবে। কোটা সংস্কার আন্দোলন থেকে স্বৈরাচার পতনের এক দফা। পুরো জুলাই যাত্রা ছিল চরম উৎকণ্ঠা, আতঙ্ক আর দৃপ্ত সাহসের নাম, যেটির ইতি ঘটে ৫ আগস্ট। বাংলার আপামর ছাত্র জনতার কাছে যে দিনটি ৩৬ জুলাই নামে পরিচিত। আন্দোলনের নেতৃত্বে থাকা সমন্বয়করা বলছেন, জুলাইয়ের মাঝামাঝিতে রংপুরে আবু সাইদকে হত্যার মধ্য দিয়ে কোটি বিরোধীর মতো অরাজনৈতিক একটি আন্দোলন রূপ নেয় রাজনৈতিক আন্দোলনে। হাসান ওয়ালির প্রতিবেদন। ৩ আগস্ট শহীদ মিনারে এক দফার ঘোষণা দেন নাহিদ ইসলাম। ৫ আগস্ট দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। ৩৬ দিনের রক্তক্ষয়ী আন্দোলনে ১৫০০০-এর বেশি মানুষের আত্মত্যাগে স্বৈরাচার মুক্ত হয় বাংলাদেশ। শুরু হয় নতুন ইতিহাস। আন্দোলনের অন্যতম সমন্বয়ক হান্নান মাসুদ বলছেন, ১৭ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্যাম্পাস থেকে ছাত্রলীগকে বিতাড়িত করার মধ্য দিয়ে শুরু হয় শেখ হাসিনার পতন। আমাদের কাছে সবসময় স্বপ্ন ছিল কোনো একটা সুযোগ আসলে অবশ্যই শেখ হাসিনার পতনের দিকে আমরা আগাবো। ১৬ তারিখ দিবাগত রাতে যখন ছাত্রলীগকে বিভিন্ন ক্যাম্পাস থেকে তাড়িয়ে দেওয়া হয়, তার মধ্য দিয়ে কিন্তু শেখ হাসিনার পতনের প্রথম ধাপ শুরু হয়ে যায়। গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম মনে করেন, দীর্ঘদিনের দুঃশাসনে দেয়ালে পিঠ থেকে গিয়েছিল সাধারণ মানুষের। সামগ্রিকভাবে তখন মানুষের দেয়ালে পিঠ থেকে যায় এবং আমরা মনে করি যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে তার সন্তানদের যখন তারা জীবন দিতে দেখলো, রক্ত দিতে দেখলো, তাদের ভয়টা কেটে গেল এবং তারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের ডাকে রাজপথে নেমে আসে এবং দিন শেষে এটা অভ্যুত্থানের দিকে যায়। তরুণরা যদি জেগে ওঠে। গণঅভ্যুত্থানের প্রধান মুখ নাহিদ ইসলাম উত্তাল সেই সময়ের স্মৃতিচারণায় বলছেন, জুলাইয়ের অংশীজনদের অনৈক্যের কারণে বৈষম্যহীন সমাজের আকাঙ্ক্ষা পূরণ হয়নি এখনো, তবে হাল ছাড়তে রাজি নন তিনি। আশা করেছিলাম রাজনৈতিক দলগুলা ঐক্যমত থাকবে, সবাই একসাথে এই কাজটা এগিয়ে নিয়ে যাবে, কিন্তু এজেন্ডাগুলো ভাগ হয়ে যায়, অনৈক্য তৈরি হয়েছে, ফলে প্রত্যাশা পূরণ হয় নাই। এই যে আমরা বলতেছি জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হয় নাই বা একটা হতাশা আসলে আছে সবার ভিতরে, এটাই প্রমাণ করে যে জুলাইয়ের আকাঙ্ক্ষাটা অনেক বড় ছিল। অন্যায় আর অবিচারকে বাংলার মানুষ যে অনন্তকাল ধরে মেনে নেয় না, তারই জলজলে উদাহরণ ২০২৪ সালের জুলাই। যে জুলাইয়ের ইতিহাস বাংলাদেশের রাজনৈতিক পাটাতনকে নতুন করে নির্মাণের সুযোগ করে দিয়েছে। এখন দেখার বিষয়, নতুন বন্দোবস্তের পথে কতটুকু হাঁটতে পারে বাংলাদেশ। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা করেছে রক্তাক্ত জুলাই। নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে গত বছর জুলাইয়ের প্রথম দিন থেকেই শুরু হয় কোটা বিরোধী আন্দোলন, যার শেষ পর্যায়টি ছিল গণঅভ্যুত্থান। বিস্তারিত মাইমুনা হায়দার চৌধুরীর প্রতিবেদনে। বঞ্চনা থেকে মুক্তি পেতেই লাখো শহীদের আত্মত্যাগে অর্জিত হয় স্বাধীন বাংলাদেশ। স্বাধীন রাষ্ট্রে শুরু থেকেই সরকারি চাকরিতে জারি ছিল কোটা প্রথা। এক পর্যায়ে সেই কোটা দাঁড়ায় ৫৬%। বছর ৬ আগে ২০১৮-তে ৫৬% পদে কোটার ভিত্তিতে নিয়োগের বিরোধিতা করে শুরু হয় কোটা আন্দোলন। ৬ বছর আগের সেই আন্দোলন নতুন মাত্রা পায় ২০২৪-এ এসে। ৫ জুন মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র জারি করেন আদালত। রায় প্রত্যাখ্যান করে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। ৬ জুন আবারও বিক্ষোভ কর্মসূচি পালন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুদিন বিরতি দিয়ে ৯ জুন আবারও মাঠে নামেন তারা এবং সরকারকে ৩০ জুন পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। এ সময়ের মধ্যে দাবি পূরণ না হলে সর্বাত্মক আন্দোলনের ঘোষণা দেওয়া হয়। একই দাবিতে চট্টগ্রাম ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও নামেন আন্দোলনে। ১ জুলাই থেকে শুরু হয় লাগাতার কর্মসূচি। কোটা বাতিলের পরিপত্র পুনর্বহালের দাবিতে ছাত্র সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। ২৪-এর ১ জুলাইতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করে ৪ জুলাইয়ের মধ্যে চূড়ান্ত সুরাহার আহ্বান জানান শিক্ষার্থীরা। জুলাইয়ের প্রথম দিনটি নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে মূলত শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনের মধ্যেই সীমাবদ্ধ থাকে।
মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ, রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মনিরুজ্জামান সহ ২৬ জনের বিরুদ্ধে। আর এই মামলায় কারাগারে থাকা ৪ আসামিকে গ্রেফতার দেখানো হয়েছে। জুলাই আন্দোলনের মোড় ঘুরিয়ে দিয়েছিল রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদের মৃত্যু। কোটা আন্দোলনে পুলিশের অস্ত্রের মুখে নির্ভয়ে দুহাত প্রসারিত শহীদ আবু সাইদ হয়ে ওঠেন স্বৈরাচার বিরোধী কোটি মানুষের প্রেরণার উৎস। নিরস্ত্র আবু সাইদের গুলিবিদ্ধ হওয়ার ভিডিও ছড়িয়ে পড়লে সারা দেশে ছড়িয়ে পড়ে ক্ষোভের দাবানল। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সোচ্চার হন বহু মানুষ, যাতে আরও গতিশীল হয় কোটা সংস্কার আন্দোলন। তার ধারাবাহিকতায় ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। সোমবার আবু সাইদ হত্যার সেই ভিডিও দেখানো হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ৩০ আসামির বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনান চিফ প্রসিকিউটর। সুপিরিয়র দায় হচ্ছে শেখ হাসিনার, আসাদুজ্জামান খান কামালের, আইজিপির এবং তারপরে পুলিশের রংপুরের যারা ঊর্ধ্বতন কর্তা ছিলেন তাদের ব্যাপারে ঊর্ধ্বতন দায় এখানে এই মামলাতে পাওয়া গিয়েছে। অক্সিলিয়ারি ফোর্স হিসেবে আওয়ামী লীগ, যুবলীগ, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই ছাত্রদের আন্দোলন দমনের ব্যাপারে পুলিশকে কিন্তু সরাসরি নির্দেশনাও দিয়েছে। পরে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ, রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মনিরুজ্জামান সহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিশেষ ট্রাইব্যুনাল। ১০ই জুলাই পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছেন। ওই দিন যে ৪ জন আসামি গ্রেপ্তারকৃত আছে তাদেরকে গ্রেপ্তার দেখানো পূর্বক তাদেরকে উপস্থিত করানোর জন্য জেল অথরিটিকে নির্দেশ দিয়েছেন এবং বাকি যে ২৬ জন আসামি আছে তাদেরকে গ্রেপ্তার করে ওই তারিখে হাজির করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন। আলোচিত এই মামলায় ৪ আসামি কারাগারে রয়েছেন। তারা হলেন সরাসরি গুলি করা পুলিশ সদস্য আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র, বেরবির সাবেক প্রক্টর শরীফুল ইসলাম ও নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, পিআর পদ্ধতিকে ইস্যু করে যারা দ্বন্দ্ব তৈরি করছে তারা বাংলাদেশের আদর্শে বিশ্বাস করে না, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। আনুপাতিক পদ্ধতিতে ভোটের দাবিতে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র দেখছে দলটি। এদিকে চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছে বেইজিং। সোমবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সাধারণ সভার আয়োজন করে জাতীয়তাবাদী উলামা দল। এতে অতিথি হিসেবে যোগ দেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। সভায় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী আনি বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবির পেছনে ষড়যন্ত্র আছে। আজকে যদি পিআর পদ্ধতির কোনো এই ধরনের কথাবার্তার মাধ্যমে কেউ সুযোগ পায়, সেখানে ফ্যাসিস্ট সেই সুযোগটা সর্বপ্রথম পাবে। এই সুযোগ বাংলাদেশের মানুষ দিতে চায় না, দিবে না। লন্ডন বৈঠকের সফলতা ভেস্তে দেওয়ার ষড়যন্ত্র হিসেবে পিআর পদ্ধতি এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানানো হচ্ছে বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। তারেক রহমানের সাথে একটি বৈঠকে আমরা যে আলো, যে দিশা, যে প্রত্যাশা আমরা পেয়েছি, তাকে লুণ্ঠন করার জন্য একটা শক্তি বাংলাদেশে আমাদের বিরুদ্ধে কথা বলেন এবং জাতীয় সংসদ নির্বাচনের আগে আপনারা ইউনিয়ন নির্বাচন চাবেন, এটা আপনাদের কাছে আমরা অন্তত আশা করি। পিআর পদ্ধতিতে জনপ্রতিনিধি কে হবেন তা নিয়ে জনগণ অন্ধকারে থাকবে মন্তব্য করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন, এটি ইস্যু করে যারা দ্বন্দ্ব তৈরি করছে তারা বাংলাদেশের আদর্শে বিশ্বাস করে না। আজকে কেন এই দ্বন্দ্ব? প্রশ্ন এসেছে পিআর নিয়ে। অবশ্যই পিআর হতে পারে, পিআর হওয়াটা বা না হওয়াটা কোনো বড় কথা নয়, কিন্তু পিআরকে ইস্যু করে বাংলাদেশের মানুষের যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা, সেই গণতন্ত্রের আকাঙ্ক্ষাতে যদি কেউ দ্বন্দ্ব সৃষ্টি করে, আমি বলবো তারা বাংলাদেশের আদর্শে বিশ্বাস করে। এদিকে বিকেলে চীন সফর নিয়ে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছে বেইজিং। পলিসি ব্যুরোর সদস্য শ্রী লং হং সিং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে
চীন সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং দ্রুতই একটি নির্বাচিত সরকারের সাথে নতুনভাবে কার্যক্রম শুরুর ব্যাপারে চীনের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করে ঐকান্তিকতার সঙ্গে তারা এই বিষয়টির উপরে কাজ করছেন এবং মিয়ানমার গভর্নমেন্টকে তারা রাজি করার চেষ্টা করছেন যে খুব দ্রুত এই এক্সপেক্টেশনটা হওয়ার জন্য। মির্জা ফখরুল জানান, বাংলাদেশ যেন প্রতিবেশীদের সঙ্গে ভালো সম্পর্ক রাখে সে বিষয়ে আগ্রহ রয়েছে চীনের। চীন সম্পর্কে উন্নয়নে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। বিএনপির একটি নির্বাচন সামনে রেখে ডিসি-এসপির কমিটি ও ইভিএম বাদ দিয়ে ভোট কেন্দ্র স্থাপন নীতিমালা জারি করেছে ইসি। কর্তৃত্ব থাকছে নির্বাচন কর্মকর্তাদের হাতেই। সোমবার এ নীতিমালা গেজেট আকারে প্রকাশ করেছে ইসি। এবারে নীতিমালায় মহানগর, জেলা, উপজেলা ও থানা পর্যায়ের প্রশাসন ও পুলিশ কর্মকর্তাদের নিয়ে ভোট কেন্দ্র স্থাপন কমিটি রাখা হয়নি। পাশাপাশি বাদ দেওয়া হয়েছে ইভিএমে ভোট দেওয়ার জন্য কক্ষ নির্ধারণের বিষয়টি। 2023 সালের ভোট কেন্দ্র নীতিমালায় ভোট কেন্দ্র নির্ধারণের ক্ষেত্রে ডিসি ও এসপিদের সমন্বয়ে একটি জেলা কমিটি গঠন করে নির্বাচন কমিশন। এ কমিটির মাধ্যমেই ভোট কেন্দ্রের স্থান নির্ধারণ ও পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নেওয়া হতো। তবে এই কমিটিগুলোর নিরপেক্ষতা ও রাজনৈতিক প্রভাব নিয়ে প্রশ্ন ওঠে। আগামী বছরের শুরুতেই দেশে নির্বাচন হবে বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার সন্ধ্যায় দুজনের ফোন আলাপ হয়। পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, দুই দেশের বাণিজ্য, শুল্ক, রোহিঙ্গা সংকট, চলমান সংস্কার নিয়েও আলোচনা হয়েছে 15 মিনিটের ফোন আলাপে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোন আলাপ হলো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টার দিকে তাদের মধ্যে শুরু হয় আলোচনা। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, দুই দেশের বাণিজ্য, শুল্ক, রোহিঙ্গা সংকট, চলমান সংস্কার কার্যক্রম ও আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে দুজনের মধ্যে। আলোচনার শুরুতেই বাংলাদেশের বৃহত্তম রপ্তানি গন্তব্য ও রেমিটেন্সের শীর্ষ উৎস তুলে ধরে উভয় নেতা দ্রুত শুল্ক জটিলতার সমাধান প্রত্যাশা করেন। এর মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির পথ প্রশস্ত হবে বলে আশা ব্যক্ত করেন তারা। নির্বাচন কমিশন উপযুক্ত সময় আগামী বছরের শুরুর দিকে বাংলাদেশে নির্বাচন হবে। এই অবস্থায় চলমান রাজনৈতিক ব্যবস্থার ইতিবাচক পরিবর্তন আসবে বলে মার্কো রুবিওকে প্রত্যাশার কথা জানান প্রধান উপদেষ্টা। আগে সরকার নির্বাচন ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করে দিয়েছিল উল্লেখ করে ডক্টর ইউনূস জানান, কমিশন পুনর্গঠনে অন্তর্বর্তী সরকার কাজ করছে। রুবিও বাংলাদেশের সংস্কার এজেন্ডা এবং আগামী বছরের শুরুতে নির্বাচনের পদক্ষেপের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন বলে জানিয়েছে প্রেস উইং। রোহিঙ্গাদের প্রতি যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তা অব্যাহত রাখায় মার্কো রুবিওকে ধন্যবাদ জানান ডক্টর ইউনূস। উল্লেখ করেন, রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাওয়ার সম্ভাবনা আগের চেয়ে ভালো অবস্থায় আছে। 15 মিনিটের এই ফোন আলাপের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলে জানিয়েছে প্রেস উইং। 44তম বিসিএস এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন পিএসসি। এতে ক্যাডার পদে 1690 জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। সোমবার রাতে পিএসসির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, 2021 সালে 44তম বিসিএস পরীক্ষার বিভিন্ন ক্যাডারে 1710টি শূন্য পদের মধ্যে চূড়ান্তভাবে নির্বাচিত 1690 জন প্রার্থীকে নিয়োগের জন্য কমিশন সাময়িকভাবে মনোনয়ন প্রদান করছে। যোগ্যতা সম্পন্ন প্রার্থী না পাওয়ায় কারিগরি ক্যাডারের 20টি পদে প্রার্থী মনোনয়ন সম্ভব হয়নি। 2024-25 অর্থ বছর শেষ হওয়ার একদিন আগ পর্যন্ত রাজস্ব আদায় হয়েছে প্রায় 3,61,000 কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে 1,02,000 কোটি টাকা কম। ব্যবসায়ীরা বলছেন, শতাংশে নয়, পরিসর বাড়িয়ে পূরণ করতে হবে রাজস্ব আদায়ের লক্ষ্য। এদিকে অর্থনীতিবিদদের আশঙ্কা, লক্ষ্যমাত্রা পূরণ না হলে নতুন অর্থবছরে ঘাটতি আরও বাড়বে। অন্তরা সেনের রিপোর্ট। রাষ্ট্র পরিচালনার অন্যতম চালিকা শক্তি অর্থ, যার যোগান দিয়ে থাকে জাতীয় রাজস্ব বোর্ড। সদ্য বিদায়ী অর্থ বছরে সংস্থাটির রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল 4,80,000 কোটি টাকা। অর্থ বছরের মাঝপথে এসে লক্ষ্যমাত্রা কমিয়ে করা হয় 4,63,500 কোটি টাকা। কিন্তু বছরের একদিন বাকি রেখে প্রতিষ্ঠানটির হিসাব বলছে আদায় হয়েছে 3,60,922 কোটি টাকা, যা সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়ে 1,02,578 কোটি টাকা এবং 2023-24 অর্থ বছরে আদায় হওয়া রাজস্বের চেয়ে 5.68% কম। রেভিনিউ আদায় হয়েছে 3,60,922 কোটি টাকা।
নেতিবাচক প্রভাবের কারণ হিসেবে অনেকেই বলছেন, জাতীয় স্বার্থকে সমুন্নত রেখে যেখানে রাজস্ব আদায়ে জোর দিতে হতো কর্মকর্তাদের, সেখানে সরকার ও নিজেদের মধ্যে মতপার্থক্য তৈরি করে সৃষ্টি করা হয় অচল অবস্থা, যার প্রভাব পড়েছে অর্থবছরের শেষ সময়ে। এমন প্রেক্ষাপটে ব্যবসায়ীরা মনে করেন করের হার না বাড়িয়ে বাড়াতে হবে পরিসর। বর্তমানে যারা ভ্যাট আর ট্যাক্স দিচ্ছে এরকম সংখ্যা যদি করি আমার মনে হয় 50টা হবে না। করের আওতা বাড়াইতে হবে, এটা হলো মূল লক্ষ্য। আওতা যদি না বাড়াইতে পারেন তাহলে এটা কোনো গভর্নমেন্ট আসলে এটা সম্ভব পারে না, অতীতেও পারে না আর সামনেও পারবে না। এদিকে রাজস্ব আদায়ের ঘাটতির প্রভাব পড়বে আর্থিক খাতে, এমনটি জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হলে সংকট আরো বাড়বে নতুন অর্থ বছরে। এই বছর তো আসলে একটা চরম একটা উৎরায়ের মধ্যে দিয়ে সরকারকে পার করতে হয়েছে, তো এটা স্বাভাবিক। কালেকশন টার্গেট যেটা ছিল সেটা লক্ষ্যমাত্রা অনুযায়ী হয়তো কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছাবে না। আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আগামী বছরের জন্য, যে যদি এই বছরে 1 লাখ কোটি টাকা যদি কম হয় তাহলে আগামী বছরে যে 4,99,000 কোটি টাকা টার্গেট ধরা হয়েছে এটা কিভাবে আসলে আপনার আহরণ হবে, এবং যদি আমরা এর কাছাকাছি যদি যেতে না পারি তাহলে আমাদের তো ডেফিসিট আরও বাড়বে। ব্যাংকিং খাত থেকে লোন নেওয়া বলেন এটা আরও অনেক বেড়ে যাবে, তখন অর্থনীতি একটা ঝুঁকির মধ্যে পড়ে যাবে। এনবিআর এর পরিসংখ্যান বলছে গেল 4 অর্থ বছরের কোনো বাড়ি রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছুঁতে পারেনি সংস্থাটি। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। অনিয়মের অভিযোগে আওয়ামী লীগ আমলে নেয়া 37টি সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প বাতিল করেছে অন্তর্বর্তী সরকার, যেখানে $6 বিলিয়ন বেশি বিনিয়োগ করেছে চীন, ভারত, সিঙ্গাপুর সহ 14টি দেশ। এরই মধ্যে ব্যয় হয়েছে $300 মিলিয়ন। এ অবস্থায় প্রকল্প বাতিল করায় সরকারের কাছে উদ্বেগ জানিয়েছে চীন, চেয়েছে শান্তিপূর্ণ সমাধানও। এ অবস্থায় রাজধানীতে এক অনুষ্ঠানে সরকারকে সিদ্ধান্ত পুনর্মূল্যায়নের পরামর্শ সিপিডির। জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য উৎসের পথে হাঁটছে বিশ্ব। বিদ্যুতের যোগান বাড়াতে দেশেও এই উদ্যোগ নেওয়া হলেও এখনও আসেনি কার্যকর পরিবর্তন, উল্টো নানা প্রশ্ন উঠছে। রাজনৈতিক বিবেচনা এবং অনিয়মের অভিযোগে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নেয়া ৩,২87 মেগাওয়াটের বেশি সক্ষমতার 37টি সৌর বিদ্যুৎ নির্মাণ প্রকল্প বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। 14টি দেশের অর্থায়নে এসব প্রকল্পের মধ্যে চীনের 4টি, সিঙ্গাপুরের 7টি এবং ভারত ও যুক্তরাষ্ট্রে রয়েছে একটি করে প্রকল্প। সোমবার রাজধানীর একটি হোটেলে সিপিডির অনুষ্ঠানে প্রকল্প বাতিলের সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ জানান চীনের বিনিয়োগকারীরা। Concerns to the concerned authority about actually not only the problem existing here, most important and a serious problem is that the discouragement transmitted to the new coming investors. সরকারি সিদ্ধান্তের কারণে বিদেশিদের কাছে নেতিবাচক বার্তা যাবে বলে মন্তব্য সিপিডির। 37টি এলওআই এর ব্যাপারে একটি রিভিউ কমিটি করে সহানুভূতির সাথে যেগুলোকে নেওয়া যায় দ্রুত নেওয়া। ওপেন টেন্ডার প্রসেসে যে এখন আমরা টেন্ডার পাচ্ছি না তার একটা বড় কারণ হচ্ছে বিনিয়োগকারীরা অলরেডি একটা দ্বিধার মধ্যে পড়ে গেছে। সুতরাং ওপেন টেন্ডার প্রসেসকেও যদি প্রমোট করতে হয় তাহলে ওই এলওআই গুলোর একটা শান্তিপূর্ণ সমাধান প্রয়োজন। অনুষ্ঠানে জানানো হয় এরই মধ্যে সৌর বিদ্যুৎ কেন্দ্র তৈরির জন্য জমি অধিগ্রহণ করেছে 15টি কোম্পানি। তারা যেটা বোঝাতে চেয়েছেন। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ভুল করে ব্যাগে নিজের লাইসেন্সকৃত অস্ত্রের ম্যাগাজিন বহন করছিলেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে কথা জানান তিনি। বৈঠকে 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত দেশব্যাপী আয়োজিত অনুষ্ঠান নির্বিঘ্নে উদযাপনের ব্যাপারে আলোচনা হয়েছে। এসব অনুষ্ঠান ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় প্রশ্নের জবাবে তিনি বলেন, উপদেষ্টা আসিফের কাছে অস্ত্র ছিল না, বয়স অনুযায়ী তিনি অস্ত্রের লাইসেন্স পেতে পারেন কিনা জানতে চাইলে এ বিষয়ক আইন সম্পর্কে জানা নেই বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এটা কিন্তু AK-47 না, এটা তারই একটা লাইসেন্সকৃত হাতিয়ার, পিস্তলের একটা ম্যাগাজিন যে থাকে, একটা খালি ম্যাগাজিনটা ওইটা ভুলে ওনার রয়ে গেছিল। ওইটা এটা একটা মানে জাস্ট একটা ভুল, যেহেতু এটা নিয়ে তো বাইরা ওনার যদি জানতে পারতো আগে তো উনি কোনো অবস্থায় এটা নিতেন না। বৈধ লাইসেন্সের ক্ষেত্রে 30 বছর আছে না কিরকম, আমি যেহেতু এই আইনটা পুরোটা দেখি না এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো। প্রিভিলেজটা যেন কারো ক্ষেত্রে না হয়, সবার ক্ষেত্রে যেন আইনটা একইভাবে প্রয়োগ করে, এই জন্য বলা হয়েছে। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন।
দেখছেন ভোরের সময়। মনের মতো ডিজাইন আর স্টাইলিশ কালেকশন, রিগেল ফার্নিচার, ফার্নিশ ইওর ড্রিম। ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি দূষণ নিয়ন্ত্রণে তুলে নেওয়া হবে মেয়াদোত্তীর্ণ গাড়ি, নামানো হবে নতুন যানবাহন। এজন্য শিগগিরই 250 গাড়ি কেনা হচ্ছে বলে জানান পরিবেশ উপদেষ্টা। দূষণ নিয়ন্ত্রণে অক্টোবরের আগে রাজধানীর সব ভাঙাচোরা রাস্তা মেরামতের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। ঢাকার বেহাল পরিবহন ব্যবস্থার প্রতীক ফিটনেসবিহীন যানবাহন। সড়ক দাপিয়ে বেড়াচ্ছে লক্কর ঝক্কর বাস, ছড়াচ্ছে দূষণ, বেপরোয়া গতিতে ঝরছে প্রাণ। জরিপ অনুযায়ী রাজধানীর বিভিন্ন রুটে চলা বাসের প্রায় 80 ভাগেরই ফিটনেস নেই। ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং ধুলা দূষণ নিয়ন্ত্রণে কাজ করছে চীনা বিশেষজ্ঞ দল। সোমবার সকালে সচিবালয়ে প্রতিনিধি দলটির সঙ্গে মত বিনিময় করেন পরিবেশ উপদেষ্টা। এ সময় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা তৈরির পরামর্শ দেন বিশেষজ্ঞরা। পরে ব্রিফিংয়ে উপদেষ্টা জানান, দূষণ নিয়ন্ত্রণে পর্যায়ক্রমে সড়ক থেকে তুলে নেওয়া হবে মেয়াদ উত্তীর্ণ গাড়ি, নামানো হবে নতুন যানবাহন। পুরনো বাসগুলোকে আর চলতে দেওয়া হবে না। এখন আমরা বিআরটি এর সাথে মিলে একসাথে পুরনো বাসগুলোর বিরুদ্ধে অভিযানে যাব। যে পুরনো বাস রাস্তা থেকে সরবে, নতুন বাস যেগুলো হয়তো ইলেকট্রিক ভেহিকেল, ইলেকট্রিক বাসেস, সেগুলো আসবে। আমরা অলরেডি 250টা, তাই না, বাস কেনার টাকার অনুমোদন পেয়ে গেছি। উপদেষ্টা আরও জানান, ধুলা ও দূষণ নিয়ন্ত্রণে আগামী শীত মৌসুমের আগেই রাজধানীর ভাঙাচোরা রাস্তা মেরামত করা হবে, আর বায়ু দূষণ রোধে শিগগিরই গঠন করা হবে ওয়ার্কিং কমিটি। ঢাকা শহরের দেখবেন রাস্তার চতুর্দিকে নির্মাণ সামগ্রী ফেলে রাখছে। যে রাস্তাতেই যান ঢেকে নির্মাণ হচ্ছে, এরকম কোনো রাস্তা আসলে পাওয়া যাবে না। আমাদের রেসপাইট হচ্ছে ডাস্টটাকে কন্ট্রোল করা যায়। ধুলা নিয়ন্ত্রণের মাধ্যমে বায়ু দূষণটা কিছুটা নিয়ন্ত্রণে আসবে। সমস্যা সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হবে বলে জানান পরিবেশ উপদেষ্টা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। একদিনে সর্বোচ্চ 429 জন ডেঙ্গু শনাক্ত। এ নিয়ে চলতি বছর আক্রান্তের সংখ্যা ছাড়ালো 10,000। আইসিইউ না থাকায় ডেঙ্গুর হটস্পট বরগুনায় বেড়েই চলছে মৃত্যুর মিছিল। স্থানীয়রা বলছেন, সংকটাপন্ন রোগীদের বরগুনা থেকে পাঠানো হচ্ছে বরিশালে। জরুরি মুহূর্তে পথেই মারা যাচ্ছেন অনেক রোগী। স্বাস্থ্য বিভাগের দাবি, সদর হাসপাতালে আইসিইউ ইউনিট চালুর মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। ডেঙ্গুতে আক্রান্ত 3 বছর বয়সী সাফওয়ান আব্দুল্লাহকে গত 12 জুন বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর 15 জুন অবস্থার অবনতি হলে তাকে বরিশালে পাঠানো হয়। হাসপাতালের আইসিইউ সম্বলিত অ্যাম্বুলেন্সটি চালু না থাকায় সাধারণ অ্যাম্বুলেন্সে করে শিশুটিকে নিয়ে যান স্বজনরা। এরপর বরিশাল থেকে ঢাকা নেয়ার পথে সড়কেই মৃত্যুর কোলে ঢলে পড়ে সাফওয়ান। স্বজনরা বলছেন, হাসপাতালে আইসিইউ থাকলে এমনটা নাও হতে পারত। আমাদের সাফওয়ানকে যখন অবস্থার অবনতি হওয়া শুরু হয়, তখন আসলে আমাদেরকে রাস্তায় অনেক সময় নষ্ট হয়েছে, যে কারণে আমরা ট্রিটমেন্ট পুরো সম্পূর্ণ করতে পারি নাই। আমাদের এখানে আইসিইউ নেই বলেই হচ্ছে রোগীদের এই পথে বিড়ম্বনা সৃষ্টি হচ্ছে। আইসিইউ না থাকায় হাসপাতালটিতে মুমূর্ষু রোগীদের সেবা দেওয়া যাচ্ছে না। মেডিকেলের ডাক্তার দেখাইছে, তারপরে তার নামাইছে, গাড়িতে উঠাইবে, ওই সময় আপু নাকি মারা গেছে। ডেঙ্গুতে বেশ কয়েকজন মারা গিয়েছে, কিন্তু এই হাসপাতাল থেকে রেফার করার পরে বরিশালে নেয়ার পথে অথবা বরিশালে পৌঁছেছে। তো আমাদের যদি আইসিইউ থাকতো, এখানে তাদেরকে অক্সিজেন সেবা দিয়ে, সুবিধা দিয়ে তাদেরকে কিন্তু বাঁচানোর চেষ্টা করা যেত। জনবল সংকটে আইসিইউ সম্বলিত অ্যাম্বুলেন্সটি চালানো যাচ্ছে না বলে জানান হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার। আর হাসপাতালে আইসিইউ ইউনিট স্থাপনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে বলছেন সিভিল সার্জন। আমার ড্রাইভার 2 জন, অ্যাম্বুলেন্স 3টা, পর্যায়ক্রমিকভাবে ইঞ্জিন চালু রাখার জন্য প্রতিটাই চালু আছে। শুধু আইসিইউ, শুধু যন্ত্রপাতি না, যদি লোকবলও থাকে এবং পরিপূর্ণ আইসিইউ যদি সম্ভব হয়, তাহলে সামনে যে কোভিড-19 কিংবা আমাদের বর্তমানে ডেঙ্গি পরিস্থিতি, জটিল রোগীগুলোকেও আমরা সেখানে ম্যানেজ করতে পারবো। চলতি বছর বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত সংখ্যা 2900 ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে 25 জনের। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। নতুন করে করোনার সংক্রমণের আশঙ্কা বাড়লেও প্রয়োজনীয় কিট, রিয়েজেন্ট আর জনবল সংকটে বন্ধ রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের 2 পিসিআর ল্যাব।
ফলে করোনা পরীক্ষার জন্য এখন একমাত্র ভরসা র্যাপিড অ্যান্টিজেন টেস্ট। অন্যদিকে এখনও প্রস্তুত হয়নি আইসোলেশন সেন্টারও। তারিকুল ইসলামের ছবিতে আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। দেশে আবারও শুরু হয়েছে করোনার সংক্রমণ, তবে রংপুরে নেই জনসচেতনতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবণতা। এরই মধ্যে রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ে করোনা আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন। বিশেষজ্ঞরা বলছেন, সময়ের সঙ্গে নিজের গতি প্রকৃতি বদলেছে করোনা ভাইরাস। এ কারণে উপসর্গ বোঝার আগেই আক্রান্ত হচ্ছেন রোগীরা। এ অবস্থায় করোনা পরীক্ষায় পুরাতন কিট কতটা কাজ করবে তা নিয়েও রয়েছে প্রশ্ন। করোনার বহুত ভ্যারাইটি আসছে, সুতরাং বর্তমানে যে অ্যান্টিজেন কিটটা চালু আছে, যে পিসিআর কিটটা চালু আছে, সেইটা মানে এক্স্যাক্ট 100% রেজাল্ট নাও দিতে পারে। সুতরাং দেখা যাবে যে পিসিআর নেগেটিভ হলেও পজিটিভ হওয়ার সম্ভাবনা থেকে যায়। এদিকে রংপুর মেডিকেল কলেজে 2020 সালে চালু হওয়া আরটি-পিসিআর ল্যাব দীর্ঘদিন ধরে অচল। তবে হাসপাতালে একটি নতুন পিসিআর ল্যাব স্থাপন করা হলেও প্রয়োজনীয় কিট, রিয়েজেন্ট আর জনবল সংকটে শুরু হয়নি কার্যক্রম। এখনও প্রস্তুত হয়নি রংপুর শিশু হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টার। যেহেতু 2 বছর মাঝখানে বন্ধ ছিল, জনবল বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে গেছে, কেউ কেউ হয়তো প্রজেক্টের আওতায় ছিল, এরা চাকরি শেষ হয়ে গেছে। আমরা নতুন করে জনবল আমাদের ডিজি অফিসে প্রেরণ করেছি। আমরা প্রস্তুতি নিচ্ছি। আমাদের এখানে যে 100 শয্যা শিশু হাসপাতালটি এর আগে কোভিড হাসপাতাল হিসেবে কার্যক্রম পরিচালনা করা হয়েছিল, ওইটিকে আমরা আবার আগাম সতর্কতা হিসাবে আমরা এটাকে ব্যবহার উপযোগী, অনেকদিন বন্ধ ছিল, এটাকে এখন আবার ব্যবহার উপযোগী করার ব্যবস্থা করতেছি। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে গত এক সপ্তাহে রংপুর বিভাগে 5 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিতে 2022 সালে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নির্মাণ করা হয় 2টি ভবন। 3 বছর পার হলেও নতুন ভবনে স্থানান্তর হয়নি কার্যক্রম। 100 শয্যার বিপরীতে 300 রোগী নিয়মিত ভর্তি থাকায় মেঝেতেই চলে চিকিৎসা সেবা। সংশ্লিষ্টরা বলছেন, পর্যাপ্ত আসবাবপত্র ও যন্ত্রপাতির অভাবে নতুন ভবনে এখনও শুরু হয়নি কার্যক্রম। বিপ্লব ইসলামের রিপোর্ট। শয্যার তুলনায় ভর্তি রোগীর সংখ্যা 3 গুণ। প্রতিদিন এভাবেই হাসপাতালের মেঝেতেই চলে চিকিৎসা সেবা। গাইবান্ধা জেনারেল হাসপাতালে 100 শয্যার অবকাঠামোতে দীর্ঘদিন ধরে চলছে 250 শয্যার কার্যক্রম। নিয়মিত রোগী ভর্তি থাকেন 3 শতাধিক, আর বহির্বিভাগে সেবা নেন 1200 থেকে 1500 রোগী। পাশে একটা বিল্ডিং আছে, 9 তলা বিল্ডিং, কিন্তু আমাদের সেখানে স্থানান্তরিত করতেছে না। বেড পাইতে অসুবিধা এবং অপরিষ্কার, সব জায়গায় নোংরা। এই নোংরা পরিবেশ থেকে যে আমাদের নতুন যে ভবনটি নির্মাণ করা হয়েছে, এই ভবনে তারা যেন তাড়াতাড়ি হস্তান্তর করে। রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিতে 2022 সালে 9 তলা এবং 6 তলার 2টি ভবন নির্মাণ করা হয়। 250 শয্যা, অর্ধশতাধিক ক্যাবিন ও লিফট সহ সব ধরনের আধুনিক সুবিধা থাকলেও পুরাতন ভবনই চলছে চিকিৎসা সেবা। এতে কমছে না রোগীদের দুর্দশা। স্থানান্তর না করার পিছনে একটা বড় সিন্ডিকেট কাজ করতেছে। এই সিন্ডিকেটে কেউ না কেউ বড়ভাবে সুবিধাভোগী হচ্ছে, যে কারণে সে গাইবান্ধার সাধারণ মানুষের জনদুর্ভোগটা বুঝতে না পেরে বা বুঝতে চাচ্ছে না, পাশাপাশি কারণ তার লাভ হচ্ছে। যারা অনিয়মের সাথে জড়িত আছে, অনিয়মগুলো খুঁজে বের করা এবং কারা অনিয়মের সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আমার মনে হচ্ছে, তাহলে দ্রুত চালু হবে। দুর্ভোগ থেকে সরকার যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে এই সুবিধা দেওয়ার জন্য অনুরোধ করতেছে। সংশ্লিষ্টরা বলছেন, পর্যাপ্ত আসবাবপত্র ও যন্ত্রপাতির কারণে নতুন ভবনে এখনও শুরু হয়নি চিকিৎসা কার্যক্রম। যে স্টেশনে যে ধরনের ফার্নিচার বা ইকুইপমেন্ট প্রয়োজন হয়, এই বিষয়গুলোর আসলে কাজ সম্পন্ন হয়নি। শুধুমাত্র ভবন, অবকাঠামোগত ভবনটির কাজ সম্পন্ন হয়েছে। এর সঙ্গে আরও একটা বড় সমস্যা হয়েছে যে আমাদের জনবলের বেশ ঘাটতি রয়েছে, এবং এই রকম একটা অবস্থায় দুটো জায়গায় আসলে মেইনটেইন করাটা খুবই ডিফিকাল্ট হবে। 2018 সালের 7 জুন 34,53,59,000 টাকা ব্যয়ে নতুন ভবন নির্মাণ কাজ শুরু হয়। পরে খরচ বেড়ে দাঁড়ায় 39,77,00,000 টাকা। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। রক্ষণাবেক্ষণের অভাবে অকেজো হয়ে পড়েছে নীলফামারীর তথ্য সেবা ও ডিজিটাল কেন্দ্রের ফাইবার হোমগুলো। ইন্টারনেট সেবা নিতে তথ্য কেন্দ্রের উদ্যোক্তারা মডেম ও মোবাইল ডেটা ব্যবহার করছেন। এতে 10 মিনিটের কাজ করতে সময় লাগছে আধা ঘন্টারও বেশি। সার্ভারগুলো মেরামত করে দ্রুত কার্যক্রম সচল করার কথা জানিয়েছে জেলা বিটিসিএল কর্তৃপক্ষ। মোহাম্মদ সোহেলের ক্যামেরায় শাকির হোসেন বাদরের রিপোর্ট।
অকেজো অবস্থায় পড়ে আছে তথ্য সেবা ও ডিজিটাল কেন্দ্রের ফাইবার হোমগুলো। যন্ত্রাংশও জমেছে ধুলার স্তর, বেঁধেছে মাকড়সার জাল। নীলফামারীর প্রান্তিক জনগোষ্ঠীকে দ্রুতগতির ইন্টারনেট সেবা পৌঁছে দিতে 30টি ইউনিয়ন পরিষদে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অবকাঠামো উন্নয়ন ইনফো সরকার প্রকল্পের আওতায় ইউনিয়ন ডিজিটাল সেন্টারে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ দেওয়া হয়। জেলার প্রায় অর্ধেক ইউনিয়ন পরিষদে 2016 সালে জেলার 10 লাখ মানুষের কাছে উচ্চগতির ইন্টারনেট সুবিধার আওতায় আনা হয়। কিন্তু সংযোগের 2 বছরেই অকেজো হয়ে পড়ে ফাইবার হোমের যন্ত্রাংশ। ইন্টারনেট সেবা দিতে তথ্য কেন্দ্রের উদ্যোক্তারা মডেম ও মোবাইল ডাটা ব্যবহার করছেন। 10 মিনিটের কাজ করতে সময় লাগছে আধা ঘন্টারও বেশি। জন্মসনদ ঠিক করার জন্য আসছি, কিন্তু এখানে সার্ভার নষ্ট হওয়ার কারণে ইউনিয়ন উদ্যোক্তার অনেক সমস্যা হচ্ছে। 12টা থেকে এখন বাজে 4টা, এই দীর্ঘ সময় অতিবাহিত হচ্ছে শুধু এই নেটের কারণেই আর কি। সার্ভারের সমস্যা, নেটের সমস্যা আসলে আর কি লেট হয়। আমরা নিজস্ব টাকা দিয়ে এমবি কিনে চেষ্টা করতেছি মানুষকে সেবা দেওয়ার জন্য। সংশ্লিষ্টরা বলছেন রাস্তার সংস্কার কাজ করার সময় কাটা পড়ে তার। সার্ভারগুলো মেরামত করে দ্রুত কার্যক্রম সচল করার কথা জানিয়েছে জেলা বিটিসিএল কর্তৃপক্ষ। অচল লিঙ্কগুলো আছে, এগুলো আমরা সচল করার জন্য বর্তমানে আমাদের টিম কাজ চলমান আছে, প্রক্রিয়া। আর হয়তো আমরা একটু অল্প সময়ের ভিতর এগুলো আমরা হয়তো সবগুলো সচল করে নিব। জেলায় 30টি ইউনিয়ন পরিষদে প্রায় 10 লাখ সুবিধাভোগীকে বিটিসিএল এর সুবিধার আওতায় আনা হয়। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। নির্মাণের 18 বছরেও রংপুর বিভাগে চালু হয়নি কৃষকের বাজার। এসব বাজারে চলছে কমিউনিটি সেন্টার, ব্যায়ামাগার, কসাইখানা সহ নানা কার্যক্রম। মধ্যস্বত্বভোগীদের এড়িয়ে কৃষকদের ক্ষুদ্র উদ্যোক্তায় পরিণত করতে কয়েক কোটি টাকা খরচ করা হলেও তা কৃষকের কোনো কাজেই আসছে না। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। এখনও দেশের অর্থনীতির বড় চালিকা শক্তি কৃষি, আর এর চালক কৃষক। তবে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্মে বেশিরভাগ সময় উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হন তারা। এমন বাস্তবতায় মধ্যস্বত্বভোগীদের এড়িয়ে কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতে 2007-08 অর্থ বছরে রংপুর বিভাগে কয়েক কোটি টাকা খরচ করে কৃষকের বাজার নির্মাণ করে সরকার। তবে দীর্ঘ সময়েও এসব বাজারে কৃষকের জায়গা নিশ্চিত করতে পারেনি কৃষি বিভাগ। এসব ভবনে গড়ে উঠেছে কসাইখানা, ব্যায়ামাগার, ভাঙ্গারের দোকান সহ নানা ব্যবসা প্রতিষ্ঠান। এমনকি অনেকগুলো রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংসের পথে। এখানে প্যাকেটিং হবে, এই সবজি যাবে দেশের বাইরে, সেখানে এখন এখানে বাজার কসাইখানা। পাইকারি ব্যবসা করতাম, আমার ব্যবসা টোটালি বন্ধ। প্রায় 2 বছর থেকে দোকানে বসতে পারি না, গন্ধ বসা যায় না। এই মার্কেটটা যদি আবার এই পরিষ্কার করে আবার চালু করে, তাহলে এই এলাকার কৃষকের সবাই উপকৃত হবে। 2 মাসেও একটা কাজ নেই, তোরা ইলিশ দিয়ে এই কমিটি মেটার করার পরে তাও চলতেছে না কমিটি মেটার। কৃষকদের জন্য এমন কৃষক বাজার নির্মাণ করা হয়েছিল বিপুল অর্থ খরচ করে। উদ্দেশ্য ছিল কৃষকরা তাদের উৎপাদিত পণ্য এসব কৃষক বাজার থেকে পাইকারি ব্যবসায়ীদের কাছে বিক্রি করতে পারবেন। কিন্তু যে উদ্দেশ্যে এসব কৃষক বাজার নির্মাণ করা হয়েছিল, যথাযথ ব্যবস্থাপনার অভাবে কোনোটি চালু করতে পারেনি কর্তৃপক্ষ। নীতিমালা জটিলতা ও সমন্বয়ের অভাবকে দায়ী করে দায় সেরেছে কৃষি বিভাগ। মার্কেটগুলো হচ্ছে পরিচালনার যে কমিটি, এই কমিটির সভাপতি পদাধিকার বলে ওই এলাকার পৌর মেয়র থাকতেন। তো এইরকম কিছু বিষয়ে জটিলতা আছে আর কি নীতিমালা বা পরিচালনা নির্দেশিকা অনুযায়ী। সবাই মিলেই মূলত আসলে এখানে আমাদের সমন্বিত একটা যে ফোর্স, সেটি আসলে প্রয়োগ করতে হবে। তাহলে হয়তো আমার মনে হয় যে এই বাজার যে উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছে সেটি হয়তো সফল হয়। রংপুর বিভাগে মোট 32টি কৃষকের বাজার নির্মাণ করা হয়। প্রতিটির নির্মাণ ব্যয় ছিল প্রায় 2 কোটি টাকা। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ কোয়ার্টারে বসবাস করছে বহিরাগতরা। 1 দশক আগে তাদের ভাড়া দিয়েছে খোদ বোর্ড। দুর্ঘটনার ঝুঁকি বিবেচনায় কয়েকবার বোর্ডের পক্ষ থেকে বাসা ছাড়ার নোটিশ দেয়া হলেও তা মানছেন না বসবাসকারীরা। জিয়াউর রহমান বকুলের রিপোর্ট। জরাজীর্ণ ভবনের দেয়ালে পিলারে ফাটল, ধসে পড়েছে পলেস্তারা।
প্রায় 6 দশক আগে ঠাকুরগাঁও প্রধান কার্যালয়ের পাশেই একতলা ও দোতলা ভবনের স্টাফ কোয়ার্টার নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। ভবনগুলো ঝুঁকিপূর্ণ হওয়ায় 1 দশক আগে বাসা ছেড়ে দেন বরাদ্দ পাওয়া কর্মকর্তা কর্মচারীরা। তবে এর পরপরই সরকারি আইন অমান্য করে বাসাগুলো বহিরাগতদের কাছে ভাড়া দেয় খোদ পানি উন্নয়ন বোর্ড। বর্তমানে কয়েকবার বোর্ডের পক্ষ থেকে বাসা ছাড়ার নোটিশ দেওয়া হলেও তা মানছে না বসবাসকারীরা। বাইরে ফ্ল্যাট ভাড়া করতে গেলে 8-10 হাজার টাকা লাগবে, অত ভাড়া আমাদের দেওয়া সম্ভব না। আমাদের এখানে বাড়ি ঘর নেই, এগুলো থাকি এখানে। ফাটল ধরছে এগুলাতে যে তারপরে লোকগুলো থাকছে, যদি কোনো দুর্ঘটনা ঘটে এর দায়টা আসলে কে নেবে? আপনারা যদি 1 মাসের মধ্যে বাসা ছেড়ে না দেন তা আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, এমন কঠোরভাবে আর কি নোটিশগুলো দেওয়া হয়। এখানকার প্রত্যেকটা বাড়িতে ফাটল ধরছে এবং কি ভূমিকম্প যদি কোনো সময়ের মধ্যে হয় তাহলে বাড়িগুলো ধসে পড়তে পারে। আইন অমান্যের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি পানি উন্নয়ন বোর্ড। ক্যামেরার সামনে শুধু ভবন খালি করার নোটিশ দেওয়ার দায় সারা জবাব সংশ্লিষ্ট কর্মকর্তার। যে ভবনগুলোর অবস্থা একেবারেই খারাপ, আমরা সাধারণত সেই সব জায়গায় নতুন করে ভাড়া না দেওয়ার জন্য চেষ্টা করতেছি। যারা আছে তাদেরকেও আমরা বলে দিছি ভবনগুলো ঝুঁকিপূর্ণ। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে 1962 সাল থেকে 1967 সালের মধ্যে ওই কোয়ার্টারের জন্য অর্ধশত ফ্ল্যাট নির্মাণ করা হয়। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। রংপুর সমন্বিত শিশু পুনর্বাসন বালিকা কেন্দ্র থেকে নিখোঁজের 19 দিন পার হলেও উদ্ধার হয়নি 2 কিশোরী আশা ও নিতু। এমন ঘটনায় উৎকণ্ঠা তৈরি হয়েছে জনমনে। এদিকে উদ্ধার হওয়া অন্য 2 কিশোরীর মধ্যে একজনের অভিযোগ, গণমাধ্যমে কথা বলায় আবারও নির্যাতনের শিকার হতে হয়েছে তাকে। তবে সব অভিযোগ অস্বীকার করেছে সমাজসেবা অধিদপ্তর। তারিকুল ইসলামের ছবিতে রেদওয়ান হিমেলের রিপোর্ট। গত 12 জুন রাতে রংপুর সমন্বিত বালিকা শিশু পুনর্বাসন কেন্দ্র থেকে নিখোঁজ হন কিশোরী নিতু, স্মৃতি, কৃতি ও আশা। তাদের মধ্যে 2 জন ফিরে এলো, এখনও নিখোঁজ নিতু ও আশা। ফিরে আসা কিশোরী স্মৃতি আক্তারের অভিযোগ, পালিয়ে রক্ষা পেলেও গণমাধ্যমে কথা বলায় পুনরায় তার চুল কেটে দেওয়া হয় কেন্দ্রেই। সেদিন রাতে পালিয়ে আসছে, আসার পরে আমি তুলি না ওদেরকে, বলি তুমি যাও শেখ রাসেলে থাকো। বলে তুমি মা জানো না এখানে অনেক ঘটনা। আমি বললাম শুনবো না কোনো কথা। 4টা মেয়ে আমাকে জোর করে ধরে কয় কি আপনি তো আমার মায়ের মতন, আমাকে বাঁচান। ঘুমাইছিলাম, আমার চুল কাটছে, কাটার পরে দ্বিতীয় দিন আমি অসুস্থ হয়ে গেছি, হাত পা উঠাইতে পারি না। ম্যাডামকে বলছি, ম্যাডাম আসি দেখছে। 25 জুন রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক স্মৃতির জবানবন্দি গ্রহণ করে মা মুক্তি বেগমের জিম্মায় দেন। কোর্ট অর্ডার দিয়েছে যে এই ভিকটিম আবেদন মতো তার মায়ের কাছে থাকবে, মার কাছে তাকে দিয়ে দেওয়া হয়েছে। তবে সমাজসেবা অধিদপ্তর নির্যাতনের সব অভিযোগ অস্বীকার করেছে, আর নিখোঁজ 2 কিশোরীকে খুঁজে বের করতে চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। এটা সম্পূর্ণ মিথ্যা। ওই শিশুটাকে নির্যাতনের কোনো প্রশ্ন আসে। আমি 1 বছর হলে দায়িত্ব আছে, 1 বছরের মধ্যে সম্রাট নামে কোনো ডাক্তার পাঠানো হয়নি। ওখানে যদি কখনো চিকিৎসার প্রয়োজন হয় মহিলা স্টাফ দ্বারা আমি মেডিকেলে চিকিৎসা করাই, আমি অন্য কাউকে দ্বারা চিকিৎসা করাই। 2 জনকে আমরা উদ্ধার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করছি, আর বাকি 2 জন যারা আছে তাদেরকে আমরা অনুসন্ধান করতেছি, তাদেরকে উদ্ধারের চেষ্টা করছি। এদিকে নিখোঁজ 2 কিশোরীকে উদ্ধার ও দায়ীদের বিচারের দাবিতে রংপুরে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করেন স্থানীয়রা। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। বরগুনায় সন্তান সম্ভবা স্ত্রীকে হত্যা মামলার 23 বছর পর স্বামীর মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। তবে আসামি পলাতক রয়েছেন। সোমবার জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম লায়লাতুল ফেরদৌস এই রায় দেন। মামলার এজাহার থেকে জানা যায়, বামনা উপজেলার উত্তর কাকচিড়া এলাকায় 2003 সালে যৌতুকের দাবিতে স্ত্রী জাহানারাকে মারধর করেন কামাল হোসেন। এতে মারা যান ওই নারী। এ ঘটনায় একই বছরের 22 অক্টোবর জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন জাহানারার বাবা মোসলেম উদ্দিন। নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেছে মোটরসাইকেল আরোহী দম্পতির। সোমবার সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের দগরিয়া রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন আমিনুল ইসলাম জজ মিয়া ও তার স্ত্রী আকলিমা বেগম। অরক্ষিত রেল ক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস তাদের চাপা দেয়। মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান স্বামী স্ত্রী। তীব্র গরমে হিট স্ট্রোকে ব্রয়লার মুরগির মৃত্যুতে ক্ষতির মুখে পড়েছেন কুড়িগ্রামের খামারিরা।
স্থানীয় প্রাণী সম্পদ কার্যালয় থেকে কাঙ্ক্ষিত সহযোগিতা মিলছে না বলেও অভিযোগ তাদের। লোকসান ঠেকাতে বাধ্য হয়ে খামার বন্ধের পথে হাঁটছেন অনেকে। এদিকে উচ্চ তাপমাত্রার সহনশীল জাতের ব্রয়লার মুরগি পালনের পরামর্শ দিচ্ছে প্রাণী সম্পদ বিভাগ। বাদশা সৈকতের তথ্য ও জামিল মিয়ার ছবিতে রিপোর্ট। তীব্র গরমে হাঁসফাঁস করছে খামারে লালন পালন করা ব্রয়লার মুরগি। আবার অনেক মুরগির মাথা নুয়ে পড়েছে মাটিতে। ফ্যানের বাতাসে রক্ষার চেষ্টা মালিকের। 1 মাসের বেশি সময় ধরে কুড়িগ্রাম জেলায় তাপমাত্রা ওঠানামা করছে 35 থেকে 41 ডিগ্রি সেলসিয়াসে। এ অবস্থায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন জেলার ব্রয়লার মুরগির খামারিরা। অসহনীয় গরমে নানা হিট স্ট্রোকে মারা যাচ্ছে মুরগি। এমন পরিস্থিতিতেও মিলছে না স্থানীয় প্রাণী সম্পদ কর্মকর্তাদের পরামর্শ। নিজ উদ্যোগে চিকিৎসার পাশাপাশি খামার ঠান্ডা রাখার নানা পদ্ধতি অবলম্বন করেও ক্ষতি কাটানো সম্ভব হচ্ছে না বলে দাবি খামারিদের। এই তাপমাত্রা আসলে মুরগি টিকিয়ে রাখাটা অনেক বড় একটা চ্যালেঞ্জ। গরমের কারণে পায়খানা খারাপ এসে আবার হিট স্ট্রোকে মারা যায়। 2-3টে ফ্যান লাগাছি, এরপর খাদ্য দিবেন দেখছি, পানি দিবেন দেখছি, ঔষধ দিতেছি, তারপরে আমরা আটকেবার পাবা নিচ্ছি না। মার্কেটে যে সকল ওষুধপত্র পাওয়া যাচ্ছে সেগুলো দিয়ে কাজ হচ্ছে না। হিট স্ট্রোকের কথা স্বীকার করে উচ্চ তাপমাত্রা সহনশীল জাত উদ্ভাবনের মাধ্যমে খামারিদের লোকসান কমানোর কথা জানায় প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তা। তাপমাত্রা সহনশীল একটি জাত BLRI এর মাধ্যমে উদ্ভাবন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি আশা করছি যে আগামী বছরই এটি নতুন সহনশীল জাত মাঠে আসবে, তখন খামারিরা এই ঝুঁকির থেকে রেহাই। প্রাণী সম্পদ বিভাগের তালিকায় গত বছর জেলার 9 উপজেলায় 2000-এর বেশি ব্রয়লার মুরগির খামার থাকলেও নানা প্রতিকূল পরিবেশে বর্তমানে নেমে এসেছে 856টিতে। সময় সংবাদ, কুড়িগ্রাম। চাঁদপুরের হাইমচর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়ে নানা অসঙ্গতি খুঁজে পেয়েছে দুদক। সোমবার নিম্নমানের খাবার ও পানি সরবরাহ, চিকিৎসকের অনুপস্থিতি সহ আরও বেশ কিছু অনিয়ম ধরা পড়েছে দুদকের কাছে। এ সময় হাসপাতালের সেবার মান বাড়ানো এবং অনিয়ম দূর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করা হয়। একই সঙ্গে হাসপাতালের অব্যবস্থাপনার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে বলেও জানান অভিযানে অংশ নেয়া দুদকের চাঁদপুর সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আজগর হোসেন। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন সাদিক ইমন। ধন্যবাদ আলিফ। দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিক ও কর্মচারীদের যৌক্তিক দাবি মেনে নিতে শ্রম উপদেষ্টা এবং সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। সোমবার দুপুরে রাজধানীর শ্রম ভবনের সামনে শ্রমিকদের কর্মসূচি থেকে এ আহ্বান জানান তিনি। বলেন, জনগণের ট্যাক্সের টাকায় চালিত সরকারের প্রধান দায়িত্ব ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করা। এ সময় আন্দোলনকারীরা মাতৃত্বকালীন ছুটি, মাসিক বেতন ভাতা প্রদান ও চাকরি স্থায়ীকরণ সহ কয়েকটি দাবি তুলে ধরেন। 22 দিনের বেতন কেন? কাজ করবে 30 দিন, বেতন পাবে 22 দিনের। এটা তো হতে পারে না। জনগণের ট্যাক্সের পয়সায় যে সরকার চলে, যে রাষ্ট্র ব্যবস্থা চলে, তাদের প্রধান কর্তব্য হচ্ছে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করা। বাংলাদেশে আর কোনো হাসিনাগিরি চলবে না। আপনাদের কাছে আমরা আবেদন করব, এই দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিক অথবা কর্মচারীদের পক্ষ থেকে আপনারা তাদের সাথে বসুন, তাদের কথাগুলো শুনুন। ছাত্র সংসদ নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠী। এ অভিযোগ করে ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, কোনো চক্রান্তই মেনে নেবে না ছাত্র সমাজ। সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ও ছাত্র সংসদ নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। প্রশাসন ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন করতে আগ্রহ দেখালেও একটি গোষ্ঠী নির্বাচনকে বানচাল রকম ষড়যন্ত্র করছে। বিভিন্ন ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ, ভয়ভীতি প্রদর্শন সহ অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। জুলাই অভ্যুত্থানকে বিজয় ও বিপ্লবে রূপান্তর করতে প্রয়োজন জুলাই ঘোষণাপত্র, যেখানে জুলাই আন্দোলনের শহীদ, আহত বঙ্গত্ব বরণকারী ও অংশগ্রহণকারী সকল পক্ষের স্বীকৃতি প্রদান করতে হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অর্ধশতাধিক গাছ কেটে ফেলার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছেন শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ে গাণিতিক এবং পদার্থ বিজ্ঞান অনুষদের সম্প্রসারিত ভবন নির্মাণের জন্য অর্ধশতাধিক গাছ উপড়ে ফেলা হয়েছে।
এর মধ্যে বেশিরভাগই সেগুন গাছ, এছাড়া কয়েকটি কাঁঠাল গাছ রয়েছে। সোমবার স্ক্যাভেটর দিয়ে গাছগুলো উপড়ে ফেলার ঠিকাদারি প্রতিষ্ঠান মাহবুব ব্রাদার্সের কর্মীরা। গ্যাপ পদ্ধতিতে চিচিঙ্গা চাষ করে সফল হচ্ছেন দিনাজপুরের কাহারোল উপজেলার কৃষকরা। দিন দিন চাহিদাও বাড়ছে এই সবজির। স্বাস্থ্যসম্মত উপায়ে চাষ করায় চিচিঙ্গা রফতানি করা সম্ভব হবে বলে মনে করেন কৃষি বিভাগ। গোলাম নবী দুলালের তথ্য এবং মনজিদ আলম শিমুলের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দূর থেকে দেখে সবুজ গালিচা মনে হলেও কাছে যেতেই ফুটে ওঠে লতানো সবুজ ক্ষেত, মাচায় মাচায় ঝুলছে চিচিঙ্গা। গ্যাপ পদ্ধতিতে মাচায় চিচিঙ্গা চাষ করে আলোড়ন সৃষ্টি করেছেন কাহারোল উপজেলার তারগাঁও গ্রামের কৃষক বাবুল হোসেন। এটি এক নতুন চাষ পদ্ধতি যা জাগিয়েছে নিরাপদ, স্বাস্থ্য, পরিবেশ ও আন্তর্জাতিক মানের সঙ্গে মিল রেখে কৃষি পণ্যে উৎপাদনের এক নতুন সম্ভাবনা। পশু বা পাখির উৎপাত থেকে রক্ষার জন্য দেয়া হয়েছে নেট বা ফাঁদ। চিচিঙ্গা এক সিজনে আমার 20 থেকে 30 দিন, আবার 2 দিন পর পর আমার এখান থেকে মোটামুটি এখানে 8,000 থেকে 10,000 টাকা মূল্য পাই আমি। বাবুল হোসেনের মতো কাহারোলের অনেক কৃষকই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার প্রকল্পের আওতায় স্বাস্থ্যসম্মত পদ্ধতিতে চাষ করছেন এই সবজি। বীজমুক্ত ক্ষেত খুব ভালো লাগছে আমার। ভালো বাজারে সাড়া পাচ্ছে বিক্রিতে, ক্রেতারা নির্দ্বিধায় এই বিষমুক্ত এটা কিনে খাচ্ছে। জৈব বালাইনাশক ব্যবহার করে চাষ করা এসব চিচিঙ্গার সহজে রপ্তানি করা সম্ভব বলে মনে করে কৃষি বিভাগ। চিচিঙ্গা ফসলের পাশাপাশি অন্যান্য আমাদের যে গ্যাপের 10টি পণ্য রয়েছে, করলা, শসা, লাউ, এই পণ্যগুলো উৎপাদন গ্যাপ পদ্ধতি অনুসরণ করে উৎপাদনের জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান করছি। যারা ভোক্তা তাদের মধ্যে একটা উৎসাহ তৈরি হয়েছে যে এই প্রকল্পের মাধ্যমে আমরা একটা শুরু করেছি যে কিভাবে আমরা জনগণকে আমরা নিরাপদ সবজি খাওয়াতে পারি। সেই লক্ষ্যেই কিন্তু এই যে চিচিঙ্গা, পটল, লতি কচু, এটা কিন্তু কাঁকরোল, এটা কিন্তু আবাদ শুরু হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য, দিনাজপুর জেলায় 7,120 হেক্টর জমিতে সবজি আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে গ্যাপ পদ্ধতিতে চিচিঙ্গা আবাদ করা হয়েছে 15 হেক্টর জমিতে। সময় সংবাদ, দিনাজপুর। আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত হয়েছেন 85 জন। পশ্চিম তীরে সাংবাদিকদের লক্ষ্য করে চালানো হয়েছে গুলি। শান্তি উদ্যোগে ট্রাম্প নেতানিয়াহু বৈঠকের ঘোষণা এলেও এরই মধ্যে যুক্তরাষ্ট্র $51 কোটি অস্ত্র দিচ্ছে তেল আবিবকে। গাজার একাধিক স্থানে ইসরায়েলি হামলায় সোমবার একদিনেই প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। টানা হামলায় ধসে পড়েছে ঘরবাড়ি, আশ্রয়কেন্দ্র ও সড়ক। নিহতদের মধ্যে রয়েছে নারী ও শিশুরাও। একই সময়ে পশ্চিম তীরের জেনিনে সাংবাদিকদের লক্ষ্য করে গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তারা ধ্বংসযজ্ঞের ছবি ধারণ করছিলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা ওয়াফা। জেনিন শরণার্থী শিবিরে একযোগে বাড়ি, দোকান ও সড়ক ধ্বংস করছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় প্রশাসনের বরাতে জানা গেছে, পরিকল্পনা অনুযায়ী সেখানে 95টি বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগ বাড়লেও ইসরায়েলি কর্তৃপক্ষ অভিযানের গতি কমায়নি। এরই মধ্যে আগামী সোমবার ওয়াশিংটনের ট্রাম্প নেতানিয়াহু বৈঠকের ঘোষণা এসেছে। হোয়াইট হাউস জানিয়েছে এটি দুজনের মধ্যে চলতি বছরের তৃতীয় সাক্ষাৎ। একই সঙ্গে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ইসরায়েলের কৌশল বিষয়ক মন্ত্রী ডারমারও বৈঠক করবেন। শান্তি চুক্তির নামে এই কূটনৈতিক প্রচেষ্টা চললেও হামাস জানিয়েছে ইসরায়েলের কাছ থেকে 4 সপ্তাহ ধরে কোনো গঠনমূলক প্রস্তাবই আসেনি। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র আবারও ইসরায়েলকে $51 কোটি অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। এর মধ্যে রয়েছে প্রায় 4,000 JDAAM বোমা নির্দেশক কিট ও অন্যান্য বিস্ফোরণ উপাদান। পেন্টাগন বলছে ইসরায়েলের নিরাপত্তা মার্কিন স্বার্থের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্লেষকরা বলছেন গাজায় বেসামরিক প্রাণহানির মধ্যেই এই চুক্তি যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। সরাসরি সংঘাত বন্ধ হলেও ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে থেমে নেই বাকযুদ্ধ। তেহরানের সঙ্গে আর কোনো আলোচনায় যাবে না, আর কোনো প্রস্তাবও দেবে না ওয়াশিংটন বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী জানান, ইরানের সঙ্গে আলোচনায় বসতে হলে হামলার চিন্তাভাবনা পুরোপুরি বাদ দিতে হবে যুক্তরাষ্ট্রকে। আন্তর্জাতিক পরমাণু সংস্থা IAEA প্রধানের ওপর ইরানি হুমকির প্রতিবাদ জানিয়েছে ফ্রান্স, জার্মানি ও ব্রিটেন।
ইরান যুক্তরাষ্ট্রের 12 দিনের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে দুপক্ষই বিজয়ের ঘোষণা দেয়। তবে ইতিবাচক দিক হিসেবে নতুন করে তৈরি হয় তেহরান ওয়াশিংটনের আলোচনার সম্ভাবনা। এমনকি কয়েকজন মার্কিন সিনেটরও জানিয়েছেন ট্রাম্প প্রশাসন নাকি ইরানের সঙ্গে আবার আলোচনায় যেতে পারে এমন আভাস দিচ্ছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার নিজেই সেই সম্ভাবনা নাকচ করে দেন। সামাজিক মাধ্যমে মধ্যরাতে দেয়া এক পোস্টে ট্রাম্প জানান তিনি ইরানকে আর কিছুই দেবেন না, এমনকি ওবামার মতো $বিলিয়ন না। মার্কিন হামলায় যেহেতু ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়ে গেছে, তাই আলোচনা করার মতো আর কোনো ইস্যু নেই বলে মনে করেন তিনি। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভাঞ্চি হুঁশিয়ারি দিয়ে বলেন, আলোচনার টেবিলে বসতে হলে যুক্তরাষ্ট্রকে ইরানে হামলার বিষয়টি বাদ দিতে হবে। ট্রাম্প প্রশাসনকে যুদ্ধ আর আলোচনার মধ্যে যে কোনো একটি বেছে নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। তেহরান শান্তিপূর্ণ উদ্দেশ্যেই 60% পর্যন্ত পারমাণবিক সমৃদ্ধকরণ চালিয়ে যাবে বলেও জানান তিনি। তেহরানের অভিযোগ, ওয়াশিংটন গণমাধ্যমের সহায়তা নিয়ে নোংরা খেলা খেলছে। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানান, আলোচনার নামে এসব হচ্ছে রাজনৈতিক চাপ প্রয়োগের খেলা। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা না করায় IAEA এর প্রধান রাফায়েল গ্রোসির ওপর ক্ষোভ প্রকাশ করেছে ইরান। কাইহান নামের একটি ইরানের পত্রিকা তাকে ইসরায়েলি গুপ্তচর আখ্যা দিয়ে মৃত্যুদণ্ড চেয়েছে। ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য এসব হুমকিকে অগ্রহণযোগ্য বলেছে। এক বিবৃতিতে তারা জানায়, IAEA এর প্রধানের ওপর হুমকি আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। সিরিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার দুপুরে একটি নির্বাহী আদেশের মাধ্যমে সিরিয়ার ওপর দীর্ঘদিনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে যাচ্ছেন তিনি। যুদ্ধ বিধ্বস্ত দেশটি পুনর্গঠনের সুযোগ দিতেই এই পদক্ষেপ বলে জানিয়েছে হোয়াইট হাউস। স্থানীয় সময় সোমবার একটি নির্বাহী আদেশের মাধ্যমে সিরিয়ার উপর দীর্ঘদিনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস জানিয়েছে এটি সিরিয়ার পুনর্গঠনের সহায়তার অংশ হিসেবে নেওয়া পদক্ষেপ। মে মাসে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন শান্তিপূর্ণ ও স্থিতিশীল সিরিয়া গঠনে তিনি প্রস্তুত। তবে সব নিষেধাজ্ঞা একসঙ্গে তুলে নিচ্ছে না ওয়াশিংটন। সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও তার ঘনিষ্ঠদের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানানো হয়েছে। একই সঙ্গে মানবাধিকার লঙ্ঘনকারী, মাদক পাচারকারী, রাসায়নিক অস্ত্রের সঙ্গে জড়িত IS ও ইরানের সঙ্গে সম্পৃক্ত গোষ্ঠীগুলোর ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার কথা জানানো হয়েছে। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন যে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরাতে তিনি কাজ করবেন। সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারার সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্তে পৌঁছান ট্রাম্প। তিনি সিরিয়ার জনগণের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। এই সিদ্ধান্ত প্রতিশ্রুতি পূরণের আরেকটি উদাহরণ বলে জানিয়েছে হোয়াইট হাউস। CBS এর এক খবরে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার দুপুরে নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন ট্রাম্প। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের ওহাইওতে বিমান দুর্ঘটনায় একই পরিবারের 4 সদস্য সহ 6 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার সকালে ওহাইওর আঞ্চলিক বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয় সেসনা 441 মডেলের একটি উড়োজাহাজ। ফেডারেশন এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, বিমানটি উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই ভূপাতিত হয়। এতে বিমানে থাকা 6 জনের সবাই নিহত হন। নিহতদের মধ্যে 4 জন একই পরিবারের সদস্য এবং বাকি 2 জন ছিলেন পাইলট ও কোপাইলট। সুদানের উত্তরাঞ্চলে সোনার খনি ধসে অন্তত 50 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার এই দুর্ঘটনা ঘটে বলে জানায় স্থানীয় গণমাধ্যম। এতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধার কর্মীরা। তবে উপযুক্ত যন্ত্রের অভাবে উদ্ধার কাজ বাধাগ্রস্ত হয় বলে জানায় সংশ্লিষ্টরা। এতে এখনও মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। 2 মাস আগেও একই জায়গায় ধসের ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই খনিটি অবৈধভাবে সোনা উত্তোলনের জন্য পরিচিত। এতে সরকারের অক্ষমতার উপর ক্ষোভ জন্মেছে বাসিন্দাদের। দক্ষিণ কোরিয়ায় অর্থনৈতিক মন্দায় চলতি বছরে কমেছে E9 ভিসায় বিদেশি কর্মীর সংখ্যা। তবে সিজনাল বা মৌসুমী ভিসায় বিদেশি শ্রমিকদের সংখ্যা বেড়েছে বলে জানিয়েছে দেশটির শ্রম মন্ত্রণালয়। সম্প্রতি অর্থনৈতিক মন্দার অন্যতম প্রধান কারণ হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতিকে দায়ী করেছে দক্ষিণ কোরিয়ার অর্থ মন্ত্রণালয়। দক্ষিণ কোরিয়ার শ্রমবাজারে দিন দিন বাংলাদেশি শ্রমিকের চাহিদা কমে যাওয়ার পেছনে কারণ খুঁজছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শ্রমিকের চাহিদার উপর নির্ভর করে দক্ষিণ কোরিয়ার ভবিষ্যৎ অর্থনীতির গতিপথ। বিশ্ব অর্থনীতির শক্তিশালী দেশগুলোর অন্যতম দক্ষিণ কোরিয়া। তবে হঠাৎ করেই গতি হারাচ্ছে দেশটির অর্থনীতির চাকা। অর্থনৈতিক মন্দার কারণে প্রভাব পড়েছে বিদেশি শ্রমিক চাহিদার উপরও। দেশটিতে অর্থনৈতিক মন্দায় চলতি বছর E9 ভিসায় দক্ষিণ কোরিয়ায় আশঙ্কাজনক হারে কমেছে বিদেশি শ্রমিকের সংখ্যা। সবচেয়ে বড় পতন হয়েছে উৎপাদন শিল্পে। সম্প্রতি এই তথ্য জানায় দেশটির কর্মসংস্থান ও শ্রম মন্ত্রণালয়।
চলতি বছরে 10 জুন পর্যন্ত ইন অ্যান্ড ভিসা নিয়ে দক্ষিণ কোরিয়ায় প্রবেশকারী বিদেশি কর্মীর সংখ্যা ছিল 28,000, যা গত বছরের একই সময় ছিল 36,000। তবে সিজনাল বা মৌসুমি ভিসায় কৃষি, পশুপালন ও গৃহকর্মী খাতে বেড়েছে বিদেশি কর্মীর সংখ্যা। দক্ষিণ কোরিয়ায় শ্রমবাজারে অন্যান্য দেশের তুলনায় আশঙ্কাজনক হারে কমেছে বাংলাদেশি শ্রমিকের চাহিদা। কমে যাচ্ছে বা যাচ্ছে না, আদার্স কোন কোন জায়গায় স্কোপ আছে এবং কী সমস্যাগুলি আছে সেইগুলো আলোচনা করে দেখার জন্য সরজমিনে ক্যাবিনেটের সাথে বসছি, শিপ বিল্ডিং অথরিটির সাথে বসছি, ফিশারি কর্পোরেশন তাদের সাথে বসছি, এখানে যে এগ্রিকালচার সমিতি তাদের সাথে বসছি, মিটিং করছি, এখানে আমাদের যে আছে কনস্ট্রাকশন অ্যাসোসিয়েশন যে তাদের সাথে বসছি। কোরিয়ান মালিকরা যখন আবেদন করেন কর্মীদের জন্য তাদের কোম্পানিতে নিয়োগ দেওয়ার জন্য, তখন কিন্তু তাদের আবেদনের শীর্ষ পর্যায়ে পছন্দের পর্যায়ে পড়ছেন না। এর কিছু কারণ আছে, সেই কারণগুলো আসলে বড় কোনো কারণও নয়, সাধারণ ছোট ছোট কারণ। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক মন্দার অন্যতম প্রধান কারণ হিসেবে দেখছে দেশটির অর্থ মন্ত্রণালয়। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। তীব্র দাবদাহে পুড়ছে ইউরোপ। স্পেন, ইতালি ও ফ্রান্সে তাপমাত্রার পারদ ছুঁয়েছে 45 থেকে 48 ডিগ্রি। স্পেনে প্রচণ্ড গরমে মৃত্যুর ঘটনাও ঘটেছে। পর্যটন শহরগুলোতে হাঁসফাঁস করছেন ভ্রমণ পিপাসুরা। ফ্রান্সে হাসপাতাল এবং কেয়ার হোমগুলোতে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। ভয়াবহ গরমে একটু শীতল জায়গা, ঠান্ডা পানি আর ছোট্ট ফ্যানই যেন স্পেনের সেভিয়া শহরের রাস্তায় বের হওয়া মানুষের ভরসা। সোমবার শহরটিতে তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। প্রচণ্ড দাবদাহের কারণে বিপাকে পড়েছেন বাসিন্দারা। ভয়ঙ্কর অবস্থা, ঘুমাতে পারছি না, গরমে খাওয়া বন্ধ হয়ে যায়, মাথা কাজ করে না, আর হিট স্ট্রোকের উপসর্গ দেখা দেয়। স্পেনের সেভিয়ায় চলছে জাতিসংঘের ফিন্যান্সিং ফর ডেভেলপমেন্ট বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন। সেখানে আসা প্রতিনিধিরাও তীব্র গরমে ভোগান্তিতে পড়েছেন। হুয়েলভা প্রদেশের এল গ্রানাদো শহরে জুন মাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 46 ডিগ্রি সেলসিয়াস। দেশটির আবহাওয়া সংস্থা জানায় এবার জুনে দেশটির ইতিহাসের সবচেয়ে ভয়াবহ গরম পড়েছে, এমনকি মৃত্যুর ঘটনাও ঘটেছে। গাড়ির সব জানালা বন্ধ, এসি চালু 16 ডিগ্রিতে। ক্লায়েন্টদের স্বস্তি দিতে দিনের পুরোটা সময় এসি চালিয়ে যেতে হয়। এদিকে ইতালির রোমও পড়ছে তীব্র দাবদাহে। পর্যটকরা আশ্রয় নিচ্ছেন শহরের বিখ্যাত ফোয়ারাগুলোর পাশে। কেউ কেউ পানিতে হাত পা ডুবিয়ে ঠান্ডা হওয়ার চেষ্টা করছেন। অনেক পর্যটক সকালেই দর্শনীয় স্থানগুলো ঘুরে নিচ্ছেন, যাতে দুপুরে তীব্র আগুনে পুড়তে না হয়। এমন গরম আমি কখনো অনুভব করিনি, কিন্তু এটা তো রোম, তাই সবকিছুর মাঝেও উপভোগের চেষ্টা করছি। ইতালির ফ্লোরেন্স, বলোনিয়া, পেরুজিয়ার মতো শহরে তাপমাত্রা ঠেকেছে 41, 38 ও 37 ডিগ্রি সেলসিয়াসে। 21টি শহরে রেড অ্যালার্ট জারি রয়েছে। স্থানীয়রা বলছেন এমন গরম এর আগে তারা দেখেননি। ফ্রান্সে প্রচণ্ড গরমে বিপাকে পড়েছেন বয়স্ক ব্যক্তিরা। কেয়ার হোমে বাইরের সব কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। বয়স্কদের রাখা হচ্ছে এসি চালিত ঘরে, বাড়ানো হয়েছে পানির মজুদ। বিশ্লেষকরা বলছেন ইউরোপ জুড়ে এই ভয়াবহ তাপপ্রবাহ প্রকৃতির কঠিন বার্তা। এতে থমকে গেছে পর্যটন থেকে শুরু করে স্বাভাবিক কাজকর্ম। রাইসা জান্নাত, সময় সংবাদ। টাওয়ার হ্যামলেটসে বাংলাদেশ হেরিটেজ মাস পালনের প্রস্তাব দিয়েছেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলাম। টাওয়ার হ্যামলেটসে কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফুর রহমানের সঙ্গে বৈঠকে এই প্রস্তাব দেন তিনি। বলেন, রন্ধনশৈলী, শিল্প ও সংস্কৃতির বিনিময়ের মাধ্যমে প্রবাসে বাঙালির ঐতিহ্য তুলে ধরা জরুরি। এজন্য একটি যৌথ কার্যকরী দল গঠনের আহ্বান জানানো হয়। প্রস্তাবটি স্বাগত জানিয়ে মেয়র লুৎফুর রহমান বলেন, এমন উদ্যোগ নতুন প্রজন্মকে শিকড়ের সঙ্গে যুক্ত রাখবে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় শেষ হলো 7ম বাংলা বইমেলা। ঢাকা ক্লাব অফ ফ্লোরিডার আয়োজনে এবার প্রথমবারের মতো মেলায় ঢাকার বেশ কয়েকটি প্রকাশনা সংস্থা অংশ নেয়। মেলার উদ্বোধনী করেন নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশিদ। মিডিয়া পার্টনার ছিল সময় সংবাদ। ফ্লোরিডা থেকে আরও জানাচ্ছেন হাসানুজ্জামান সাকিব। ক্লাবের সবাই আজ গর্বিত। ফ্লোরিডা বাংলা বইমেলা লোকে লোকারণ্য। রোববার বিকেল থেকে মেলা প্রাঙ্গণে ছিল উপচে পড়া ভিড়। প্রথমবার বইমেলায় অংশ নেয় ঢাকার বেশ কয়েকটি প্রকাশনা সংস্থা। দিনব্যাপী বইমেলায় আড্ডায় মাতেন লেখক, পাঠক ও প্রকাশকরা। ঢাকা ক্লাব অফ ফ্লোরিডার আয়োজনে 7ম বাংলা বইমেলার উদ্বোধন করেন নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশিদ। আমাদের এই প্রাণের মেলার উদ্বোধন ঘোষণা করছি।
স্থানীয়ভাবেও অনেকে বইয়ের পসরা সাজিয়ে বসেন মেলায়। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের বিশেষ সম্মাননা জানানো হয়, খুদে লেখকদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের পাশাপাশি শিশু কিশোররাও ছিল বইমেলার প্রাণ। খুব ভালো সাড়া পেয়েছি, লেখকরা এসেছে আমাদের ফ্লোরিডার সব জায়গা থেকে এবং আমাদের প্রকাশনীরা সবাই খুব হ্যাপি, তারা অনেক অনেক বই বিক্রি করেছে। এইবারের বইমেলা অন্যান্য বর্ষের বইমেলার চাইতে অনেক সুন্দর এবং উন্নত মানের। অনেক লোকজন জড়ো হয়েছে, নিউ ইয়র্ক থেকে অনেক প্রকাশনা আসছে। একদিকে মেলা প্রাঙ্গণে চলে বইয়ের বেচাকেনা, অন্যদিকে মঞ্চে বাহারি অনুষ্ঠান দিয়ে সাজানো সাংস্কৃতিক পর্ব উপভোগ করেন আগতরা। প্রশংসা কুড়ায় ঐতিহ্য ও আধুনিকতার সংমিশ্রণে বাংলার লোক ও কারুশিল্পের প্রদর্শনী। আমি মনে করি এবার বইমেলা খুবই সফল হয়েছে। নানান জায়গা থেকে মানুষজন এসেছে, অনেক দূর দূরান্ত থেকে। আমাদের এইবার বইমেলাতে প্রথমবারের মতো আমাদের 4টি প্রকাশনী গ্রুপ ছিল। স্থানীয় তরুণ ও অভিজ্ঞ শিল্পীদের পাশাপাশি মেলায় যোগ দেন এ সময়ের জনপ্রিয় অভিনয় শিল্পী পারসা ইভানা। সঙ্গীত পরিবেশন করেন দিনাত জাহান মুন্নি। বাঙালির ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি এবং সংস্কৃতির সমাহার ছিল ফ্লোরিডার 7ম বইমেলায়। ফ্লোরিডাবাসী পুরো একটি দিন কাটিয়েছেন বাঙালিয়ানায়। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র। টানা ষষ্ঠবারের মতো বিশ্বের শীর্ষস্থানীয় গন্তব্যের মর্যাদাপূর্ণ খেতাব জিতেছে মালদ্বীপ। 28 জুন তানজানিয়ায় ওয়ার্ল্ড ট্রাভেল অ্যাওয়ার্ডসের 32তম গ্র্যান্ড ফিনালেতে পুরস্কার গ্রহণ করেন মালদ্বীপের মার্কেটিং অ্যান্ড পাবলিক রিলেশন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক ইব্রাহিম শিউরি। খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবিতে বিস্তারিত। প্রতি বছর মালদ্বীপে ভিড় করেন বিশ্বের নানা দেশ থেকে আসা কয়েক লাখ পর্যটক, যার ফলাফল 2020 সাল থেকে ভারত মহাসাগরের শীর্ষস্থানীয় গন্তব্যের মুকুট জিতে আসছে দ্বীপ দেশটি। চলতি বছরও ষষ্ঠবারের মতো বিশ্বের শীর্ষস্থানীয় গন্তব্যের মর্যাদাপূর্ণ খেতাব জেতার খবর জানিয়েছে দেশটির মার্কেটিং অ্যান্ড পাবলিক রিলেশনস কর্পোরেশন। গত শনিবার তানজানিয়ায় আয়োজিত ওয়ার্ল্ড ট্রাভেল অ্যাওয়ার্ডস বা WTA এর আফ্রিকা ও ইন্ডিয়ান ওশান গালার 32তম গ্র্যান্ড ফিনালে MMPRC'র ব্যবস্থাপনা পরিচালক ইব্রাহিম শিউরি পুরস্কার গ্রহণ করেন। সে সময় তিনি উল্লেখ করেন, পর্যটন শিল্প থেকে প্রাপ্ত পুরস্কারগুলো বেশ তাৎপর্যপূর্ণ। মালদ্বীপের এই সাফল্য মূলত দেশটির পর্যটন শিল্পের সঙ্গে জড়িত সব স্টেক হোল্ডারদের সম্মিলিত প্রচেষ্টা, যেমন হোটেল মালিক থেকে শুরু করে ড্রাইভ অপারেটর, এয়ারলাইন্স, ট্রাভেল এজেন্সি, ট্যুর গাইড সবাই পর্যটন খাতের বিকাশে অবদান রাখছেন। বাংলাদেশিরা এখন তাদের প্রথম পছন্দনীয় জায়গা হচ্ছে মালদ্বীপ। আর মালদ্বীপে যেভাবে ট্যুরিজমটাকে ওরা ডেভেলপ করতেছে, ভবিষ্যতে আমার মনে হচ্ছে এরা পুনরায় আবার এই পুরস্কারে পুরস্কৃত হবে। ভ্রমণরত বাংলাদেশি পর্যটকরা বলছেন, স্বল্প খরচে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য মালদ্বীপই হচ্ছে একমাত্র আকর্ষণীয় ও আদর্শ স্থান। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর কোন একটা দেশে যাওয়া যেতে পারে, তো সবকিছু মিলিয়ে দেখলাম মালদ্বীপ, শ্রীলঙ্কা, মানে দে কুড বি গুড চয়েস, তো এই জন্য মালদ্বীপ চুজ করলাম। আর এসে আমার মনে হচ্ছে যে আসলে আমি লস করিনি, বরং হচ্ছে আমি আরো বারবার মালদ্বীপ আসতে চাইবো। বিশ্বের শীর্ষস্থানীয় গন্তব্যের মুকুটের পাশাপাশি টানা দ্বিতীয়বারের মতো সবুজ গন্তব্যের খেতাবও জিতেছে মালদ্বীপ। সময় সংবাদ, মালদ্বীপ। খেলার খবর। 6.5 ঘন্টার দীর্ঘ বৈঠকে কর্মপরিকল্পনা চূড়ান্ত করল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড। ক্রিকেট বিকেন্দ্রীকরণের প্রথম ধাপে নিজেকে সফল বলছেন বিসিবি প্রধান। দেশীয় আম্পায়ারদের প্রশিক্ষণে সাইমন টফেলের সঙ্গে 3 বছরের চুক্তি আর অ্যাথলেট ম্যানেজমেন্টের জন্য 5 বছরের চুক্তি করা হয়েছে ব্র্যাকের সঙ্গে। আর বিপিএল নিয়ে আলোচনা হলেও আলোচনা হয়নি বিসিবির নির্বাচন কিংবা গঠনতন্ত্র সংস্কার নিয়ে। ক্রিকেট বোর্ডে দীর্ঘ 6.5 ঘন্টার বৈঠক। তৃতীয় বোর্ড সভায় আলোচনা হয়েছে 30টার বেশি এজেন্ডা। দেশের ক্রিকেটের ভাগ্য বদলে কর্মপরিকল্পনা সেরে ফেলল আমিনুল ইসলামের বোর্ড। ক্রিকেট বিকেন্দ্রীকরণে 6 বিভাগ ঘুরে এসেছেন বোর্ড প্রধান। প্রাথমিকভাবে নিজেকে সফল বলছেন, বাকি ধাপগুলো কোন প্রক্রিয়ায় হবে সেটাও জানালেন। একটা মিনি বিসিবি কিভাবে চিটাগাংয়ে কাজ করবে, রাজশাহীতে কাজ করবে, খুলনাতে কাজ করবে, বরিশালে বিভিন্ন জায়গায় কাজ করবে। ফান্ডিং মডেলটা এমন হবে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে কোনো টাকা পয়সা দেওয়া হবে না। টাকা পয়সা তারা অর্জন করবে নাম্বার অফ প্লেয়ার্সের মাধ্যমে, নাম্বার অফ ফিমেল প্লেয়ার্সের মাধ্যমে, নাম্বার অফ ম্যাচেসের মাধ্যমে, নাম্বার অফ কোচেসের মাধ্যমে,
তারা একটা সাপোজ একটা আইডিয়া দিচ্ছে যে ধরেন 5,000 ক্রিকেটার তারা জোগাড় করতে পেরেছে, তখন তারা হয়তো একটা অনুদান পাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে। সবথেকে বেশি যে জায়গাটা আমরা ফান্ডিং মডেল বলছি যেখানে নন বিসিবি ইনকাম, মানে বিসিবি সাপোর্ট ছাড়া তারা যদি কোনো ফাইন্যান্সিয়াল সাপোর্ট নিয়ে আসতে পারে, তাদেরকে সেই জায়গায় ডবল টাকা দেওয়া হবে। দায়িত্ব গ্রহণের কয়েকদিনে করেছেন বেশ কয়েকটা চুক্তি। প্রথমবারের মতো অ্যাথলেট ম্যানেজমেন্ট প্রক্রিয়ায় হাঁটবে বিসিবি। 5 বছর মেয়াদী কন্ট্রাক্ট দেশীয় আইটি প্রতিষ্ঠান ব্র্যাকের সঙ্গে। এছাড়াও 3 বছরের চুক্তিতে বাংলাদেশে কাজ করতে আসছেন অভিজ্ঞ আম্পায়ার সাইমন টাফেল। অ্যাথলেট ম্যানেজমেন্ট সিস্টেম বেসিক্যালি একটা অ্যাথলেট 24 ঘন্টা কি করছে সেটা সে মনিটর করতে পারে, তার হার্ট রেট, তার এন্ডোরেন্স, তার এনার্জি, তার এলিজিবিলিটি সব কিছু সেটা মনিটর করতে পারে এবং সেটা একটা ডেটা সেন্টারে সেটা জমা হয়। সো ব্র্যাক আইটিকে আমরা ধন্যবাদ দিচ্ছি যে আমরা পরীক্ষামূলকভাবে 5 বছরের চুক্তিতে আমরা এটা শুরু করছি। বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের অন্য যে বড় বড় প্রোগ্রামগুলো আছে, আমরা এআই টেকনোলজির মাধ্যমে আমরা ব্র্যাক আইটিকে কীভাবে আরও সম্পৃক্ত করতে পারি এবং আমাদের এই যে সিস্টেমগুলো আমরা কীভাবে আরও আপগ্রেড করতে পারি, আমরা ব্র্যাক আইটির সাথে কথা বলবো। যদিও বোর্ড সভার সবথেকে গুরুত্বপূর্ণ অংশ বিপিএল, সংবাদ সম্মেলনেও প্রশ্ন বানে জর্জরিত হয়েছেন বুলবুল। কবে, কিভাবে, কোন প্রক্রিয়ায় হবে এই টুর্নামেন্ট তা নিয়ে পরিকল্পনাও সাজিয়েছে তার বোর্ড। বহুল প্রতীক্ষার পর আবারও আন্তর্জাতিক স্পোর্টস ম্যানেজমেন্টের কাছে বিপিএলকে হস্তান্তর করবে বিসিবি। স্পোর্টস এজেন্সি, দে ম্যানেজ দ্য বিপিএল। হ্যাঁ, আপনি আইপিএল বলেন অ্যান্ড পাকিস্তান লিগ বলে, পিএসএল বলে। এদিন সিদ্ধান্ত এসেছে আরও বাড়ানো হচ্ছে মাঠ, বাড়ছে ছেলেদের নির্বাচক প্যানেলের সদস্য সংখ্যা। নারী দলের জন্য নিয়োগ দেয়া হবে নারী নির্বাচক। তবে এই লম্বা বৈঠকে ঠাঁই হয়নি গঠনতন্ত্র সংস্কারের, আলোচনা হয়নি বিসিবি নির্বাচন নিয়েও। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। অগাস্টে ভারতের বিপক্ষে হোম সিরিজ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। নির্ধারিত সময়ে সিরিজ খেলতে বাংলাদেশে আসতে এখনও সবুজ সংকেত দেয়নি ভারত। তবে বিসিসিআইয়ের সঙ্গে আলোচনা শেষে আসার কথা শুনিয়েছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। দ্রুতই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বোর্ড। এদিকে জুলাইয়ে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজের সফল আয়োজনের জন্য 4 সদস্যের কমিটি গঠন করেছে বিসিবি। আগস্ট বা সেপ্টেম্বর বলে কিছু না, এটা আলোচনা চলছে যে কিভাবে আমরা এই সিরিজটা করতে পারি। যদি কোনো কারণে তারা এই সিরিজটা এই মুহূর্তে না আসতে পারে, কোনো কারণে, আমাদের আলোচনা এখনও শেষ হয়ে যায়নি, তবে নেক্সট অ্যাভেলেবল উইন্ডোতেই হবে। আমাদের উইন্ডো খালি রেখেছি, সো আমরা চেষ্টা করবো ওই সময়টাই খেলার। তবে এখানে আলোচনার এর বেশি কিছু বলতে পারছি না, কেন না, তবে দে আর ভেরি প্রফেশনাল অ্যান্ড দে আর ভেরি কোঅপারেটিভ। তারা দেশের তাদের কিছু সিদ্ধান্ত অপেক্ষা করছে সরকারের পক্ষ থেকে। তাদের আন্ডার-23 টিম শ্রীলঙ্কায় যাওয়ার কথা ছিল, সেটাও পোস্টপোন হয়েছে। বাট আমাদের সাথে যেই পর্যায়ে আলোচনা হয়েছে এখনও আমরা আশাবাদী। প্রথমবারের মতো ওয়ানডে ভেন্যু প্রেমদাসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করেছে বাংলাদেশ দল। এই প্রথম পুরো স্কোয়াডকে একসঙ্গে অনুশীলনে পেলেন ফিল সিমন্স। বিশ্রাম শেষে আজ অনুশীলনে ছিলেন পেসার মুস্তাফিজ। ফিল্ডিংকে গুরুত্ব দিলেও দীর্ঘক্ষণ নেটে ব্যাটিং বোলিং ঝালিয়ে নিয়েছেন ক্রিকেটাররা। সতীর্থদের গেম প্ল্যান বুঝিয়ে দিয়েছেন নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আর এই পুরো সময় মাঠে উপস্থিত ছিলেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। কলম্বো থেকে তারেক হাসান শিমুলের রিপোর্ট। প্রেমাদাসায় বাংলাদেশ দল পছন্দের ফরম্যাটে এই মাঠেই স্বাগতিক লঙ্কানদের মুখোমুখি হবে টাইগাররা। সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে 2 সেশন অনুশীলন করলেও মূল মাঠে প্রথমবার নিজেদের ঝালিয়ে নেয়ার পালা, সুযোগ কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ারও। শুরুতেই গা গরমের সেশনে গোটা দল, হালকা স্ট্রেচিংয়ের পর নাথান কেলির ক্লাসে ক্রিকেটাররা রানিং সেশন চলে প্রায় 20 মিনিট। টেস্ট দলের সদস্যরা ছিলেন না গেল দিনের অনুশীলনে। এদিন টিম ম্যানেজমেন্ট পেয়েছেন পুরো দলকে। লিটন, শান্ত, মিরাজরা মনোযোগী রঙিন পোশাকের প্রস্তুতিতে। তাসকিন অবশ্য এদিন বোলিং অনুশীলন করেননি, ফিটনেস টেস্ট আর ফিল্ডিং প্র্যাকটিসেই বেশি সময় কাটিয়েছেন। এরপর ব্যাট হাতে নামেন নেটে, ব্যাটিং করেন প্রায় 40 মিনিট। প্রথম দিন হালকা চোট পেয়েছিলেন বাঁহাতি পেসার মুস্তাফিজ, তাই আগের দিন ছিলেন বিশ্রামে। এদিন অবশ্য পুরো দমে করেছেন বোলিং। শন টেট ব্যস্ত ছিলেন তাকে নিয়ে। ফিজের বোলিং অনুশীলনের পুরোটা সময় দিয়েছেন নানা দিক নির্দেশনা, ভালো বলটার জন্য পেয়েছেন বাহবা। ব্যাটিংয়ে শান্ত, তানজিদ তামিম, তাওহিদ হৃদয়রা ছিলেন মনোযোগী, খেললেন লম্বা শট। নাইম শেখ অনুশীলন করেন শর্ট বল নিয়ে। শামীম পাটোয়ারি খেলেন তার পছন্দের শট। নোলুক শটে মুগ্ধ করেন কোচদেরও।
অধিনায়ককে দেখা গেল ভিন্ন রূপে। নিজের বোলিং ব্যাটিং অনুশীলনের পর লঙ্কাবদের পরিকল্পনাও সাজিয়ে নিয়েছেন কোচিং স্টাফের সঙ্গে। কথা বলেছেন ক্রিকেটারদের সঙ্গেও। রিশাদকে নিয়ে সবারই বাড়তি আগ্রহ। মিরাজ এদিনও রিশাদকে নিয়ে করেছেন লঙ্কাবদের পরিকল্পনা। নানা সমালোচনার মধ্যে থাকা ক্রিকেট অপারেশনস চেয়ারম্যানও ছিলেন মাঠে, দলের সঙ্গেই আসেন স্টেডিয়ামে। সাম্প্রতিক ব্যর্থতা থেকে মুক্তির পথ খুঁজছেন। দলের এমন পারফরমেন্সের জন্য যে তিনিও আছেন অস্বস্তিতে। এরপর মূল মাঠে আবারও ফিল্ডিং অনুশীলনে যোগ দেন ক্রিকেটাররা। জেমস পেমেন্ট কাজ করেন তাদের নিয়ে। গ্রাউন্ড ফিল্ডিং এর সঙ্গে অনুশীলন করেন লং ক্যাচেও। আলাদাভাবে উইকেট কিপাররাও সেরেছেন প্রস্তুতি। লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম 2 ম্যাচের ভেন্যু এই প্রেমাদাসা। বাংলাদেশ পুরো দল নিয়ে প্রথমবারের মতো অনুশীলন করেছে এই স্টেডিয়ামে। অধিনায়ক মিরাজকে দেখা গেছে সবার সঙ্গে আলোচনাটা করতে খোলামেলাভাবে। এখান থেকে নতুন দিনের সূচনা হোক, সেটাই প্রত্যাশা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, প্রেমাদাসা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, শ্রীলঙ্কা। প্রেমাদাসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। 35,000 দর্শক ধারণ ক্ষমতার এই মাঠে নিদাহাস ট্রফিতে লঙ্কানদের বিপক্ষে আছে বাংলাদেশের ঐতিহাসিক এক জয়। ম্যাচ ছাপিয়ে 2 দলের ক্রিকেটারদের বাদানুবাদ হয় শিরোনাম, যার মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার ক্রিকেটের সৃষ্টি হয় নতুন রাইভালরি। যদিও একেবারে হাতে থাকা ম্যাচ হেরে এখানেই শিরোপা হাতছাড়া হয় বাংলাদেশের। নতুন অধিনায়কের অধীনে লঙ্কানদের বিপক্ষে এই মাঠে ওয়ানডে ফরম্যাটে মাঠে নামবে বাংলাদেশ। শ্রীলঙ্কা থেকে তারেক হাসান শিমুলের আরও একটি রিপোর্ট। প্রেমাদাসা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম কলম্বোর বুকে দাঁড়িয়ে আছে লঙ্কা ক্রিকেটের কালের সাক্ষী হয়ে। 1986 সালে প্রতিষ্ঠিত এই মাঠে আছে শ্রীলঙ্কার নানা ঐতিহাসিক জয়ের গল্প। এই মাঠে আছে টাইগারদের আনন্দ বেদনার কাব্য। শিরোপার কাছে গিয়েও না পাওয়ার আক্ষেপও আছে এখানে। প্রায় 35,000 দর্শক ধারণ ক্ষমতা নিয়ে শ্রীলঙ্কার অন্যতম দৃষ্টিনন্দন ভেন্যুগুলোর একটি এই প্রেমাদাসা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। এখানে আছে লঙ্কানদের বহু কীর্তিগাথা। টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ 952 রানের স্কোরটাও লঙ্কানরা করে এই ভেন্যুতে। এখানেই সাদা পোশাকে ক্যারিয়ার সেরা 340 রানের ইনিংস খেলেন সৈয়দ জয়সুরিয়া। প্রেমাদাসায় বাংলাদেশের অভিজ্ঞতাটা মিশ্র। সবচেয়ে স্মরণীয় নিঃসন্দেহে 2018 সালে নিদাহাস ট্রফি। এ মাঠেই শ্রীলঙ্কার বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিমের বিরচিত ইনিংসে জয় ছিনিয়ে এনেছিল বাংলাদেশ, যা জন্ম দিয়েছিল এক রোমাঞ্চকর রাতের। যে ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে টাইগাররা টি-20তে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ড করে। সাকিব আল হাসানের খ্যাপাটে প্রতিবাদও এই মাঠে, যার পর থেকে লঙ্কানদের সঙ্গে জন্ম নিয়েছে নতুন রাইভেলরির। নাগিন ডান্স কিংবা মাঠে 2 দলের মাঝে উত্তপ্ত পরিস্থিতি টাইগার ক্রিকেটারদের মনে থাকবে দীর্ঘদিন। বাংলাদেশের রেকর্ড বলতে গেলে প্রেমাদাসায় টাইগাররা মোট 13টি ওয়ানডে খেলে জয়ের দেখা পেয়েছে মাত্র 1টি। 7 টি-20তে জয় আছে 3টি। প্রেমাদাসায় সাদা পোশাকে মোহাম্মদ রফিকের আছে ফাইফার। আছে এক অপ্রত্যাশিত ঘটনাও। সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্তজা টস করতে নেমেই ঘোষণা দেন টি-20 অধিনায়কত্ব ছাড়ার। প্রেমাদাসার উইকেট সাধারণত ব্যাটিং সহায়ক হলেও স্পিনারদের জন্য আছে টার্ন এবং পেসারদের জন্য বাউন্স। সম্প্রতি নতুনের ছোঁয়া পেয়েছে প্রেমাদাসা স্টেডিয়াম। সংস্কার করা হয়েছে প্রেস বক্স, বসানো হয়েছে রং বেরঙের চেয়ার। লঙ্কানদের অন্যতম সুন্দর এই স্টেডিয়াম রক্ষণাবেক্ষণেও সচেতন বোর্ড। এ মাঠে ওয়ানডেতে নতুন সূচনার অপেক্ষায় বাংলাদেশ দল। মেহেদী হাসান মিরাজের হাত ধরে আক্ষেপের স্মৃতি মুছে রচিত হোক রঙিন পোশাকে প্রাপ্তির নতুন গল্প। প্রেমাদাসা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে, তবে আপনি বাংলাদেশি ক্রিকেট ফ্যান হলে নিশ্চয়ই আক্ষেপেও পড়াবে, কারণ নিদাহাস ট্রফিতে একেবারে কাছে গিয়েও শূন্য হাতে ফিরতে হয়েছিল। তবে এই প্রেমাদাসা থেকে নতুন করে শুরু করছেন নতুন ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ, এবং তার হাত ধরে পছন্দের ফরম্যাটে নতুন সূচনা হোক, সেটাই প্রত্যাশা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, শ্রীলঙ্কা। বিপিএলে নোয়াখালীকে প্রতিনিধিত্ব করতে ফ্র্যাঞ্চাইজি চেয়ে আবেদনপত্র জমা দিল সায়েন্স গ্লোবাল নামের একটি প্রতিষ্ঠান। ব্যাংক গ্যারান্টি সহ বিসিবির সব শর্ত মেনে লগ্নি করতে প্রস্তুত তারা। দলের নাম প্রস্তাব করেছে নোয়াখালী রয়্যালস। লক্ষ্য জেলার ক্রিকেটের উন্নয়ন। তবে নোয়াখালী বাদে অন্য কোনো নামে দল নেবে না সায়েন্স গ্লোবাল। সোশ্যাল মিডিয়ার মিম থেকে বাস্তবতা, বিপিএলে নোয়াখালী থেকে ফ্র্যাঞ্চাইজি পেতে শুরু হলো আনুষ্ঠানিকতা।
সোমবার বিসিবির বোর্ড সভার দিনই আবেদনপত্র জমা দিতে আসে সায়েন্স গ্লোবাল নামে একটা প্রতিষ্ঠান, যাদের লক্ষ্য বহুদিন ধরে চলা নোয়াখালীবাসীর স্বপ্ন পূরণ। আমরা নোয়াখালী হয়ে একটা ফ্র্যাঞ্চাইজি আমরা কিনতে চাচ্ছি, এটা হচ্ছে ইনিশিয়াল পরিকল্পনা। আর এইটা আমি কেন প্ল্যান করেছি, যদি আপনারা এই কোশ্চেনটা আমাকে করেন, আমি নোয়াখালীবাসীর আকাঙ্ক্ষা কিছুটা বুঝতে পারি। যদিও বিপিএলে তাদের মতো এর আগেও দল রাখার আবদার করেছে অনেকেই। এরপরের গল্পটা তো সবারই জানা। ব্যাংক গ্যারান্টি সহ প্লেয়ার কিংবা বাস ভাড়াটাও না দেয়ার নজির রয়েছে সবশেষ আসরেই। যদিও সায়েন্স গ্লোবালের স্বত্বাধিকারী সব শর্ত মেনে দল নিতে চান এই টুর্নামেন্টে। অভিজ্ঞতা আছে প্রবাসে অ্যামেচার ক্রিকেট দল চালানোরও। লন্ডনে ডিস্ট্রিক্ট কাপে নোয়াখালীর হয়ে পার্টিসিপেট করে, আমার টিম পার্টিসিপেট করে। লাস্ট কয়েকটা বছর থেকে ক্রিকেটের সাথে আছি এবং আমার কিছু এক্স প্লেয়ার ন্যাশনাল টিমে যারা আমার টিমে খেলেছে লন্ডনে, এবং তাদের সাথে আমার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ওনারা আমাকে সহযোগিতা করতে প্রস্তুত আছে। যদিও বিভাগের বাইরে বিসিবি ফ্রাঞ্চাইজি দিবে কিনা সেটাই বড় প্রশ্ন। নোয়াখালীর প্রতিনিধিরা অবশ্য দল নেবে না নোয়াখালী বাদে ভিন্ন কোনো নামে। এরই মধ্যে ঠিক করা হয়েছে প্রস্তাবিত নামটাও। ইনিশিয়াল প্ল্যান হচ্ছে আমরা নোয়াখালীটাকে প্রমোট করা। সেকেন্ড হচ্ছে নোয়াখালী যারা আছে ইয়ং, তারা ক্রিকেটের প্রতি মানে আরেকটু আগ্রহ বাড়বে, তারা হয়তো বা ভবিষ্যতে ন্যাশনাল টিমে নোয়াখালী থেকে আরও প্লেয়ার উঠে আসবে। শুধু নোয়াখালীকে প্রমোট করতে চাই। নোয়াখালী রয়্যালস আমি সেম নামে লন্ডনের ডিস্ট্রিক্ট কাপে নোয়াখালী রয়্যালস আপনার এই অগাস্টে টুর্নামেন্টে অ্যাটেন্ড করবে। নোয়াখালীর আবেদনপত্রের মাধ্যমে শুরু হয়ে গেল বিপিএল পরের আসরের কার্যক্রম। বোর্ড সভাতেও গুরুত্ব পেয়েছে বিপিএল ইস্যু। নতুন আসরে পুরনো ব্যর্থতা মুছে ফেলার লক্ষ্য নতুন গভর্নিং কাউন্সিলের। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। চরম অব্যবস্থাপনার মধ্য দিয়ে শেষ হলো বাফুফের নেক্সট গ্লোবাল স্টার ট্রায়াল। 3 দিনের প্রক্রিয়া শেষে এখান থেকে কি পেল বাংলাদেশের ফুটবল, সেটা নিয়ে পাওয়া যায়নি আনুষ্ঠানিক বিবৃতি। এমনকি ট্রায়াল শেষ হওয়ার পর গ্যালারির প্রাচীর টপকে দর্শকরা মাঠে এসে অনিরাপদ পরিবেশ তৈরি করলেও সেটা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয় বাফুফে। দেখে বোঝার উপায় নেই, কিছুক্ষণ আগে এখানে ট্রায়ালে অংশ নিয়েছিলেন প্রবাসী ফুটবলাররা। পরিস্থিতি এতটাই এলোমেলো ছিল যে খেলোয়াড় আর দর্শক আলাদা করা দায়। গ্যালারির সামনে থাকা প্রাচীর টপকে যে যেভাবে পেরেছে মাঠে প্রবেশ করেছে, অথচ সেটা প্রতিহত করার জন্য ছিল না বাফুফের কোনো উদ্যোগ। এমন পরিস্থিতির জন্য বিদেশে বেড়ে ওঠা এসব ফুটবলাররা পড়েন নিরাপত্তার ঝুঁকিতে। এমনকি তাদের সঙ্গে আসা আত্মীয় স্বজনরাও ছিলেন বিব্রত। সেটা নিয়ে কিছুটা আক্ষেপ তৈরি হলেও দেশের হয়ে প্রতিনিধিত্ব করাটাকে বড় করে দেখছেন তারা। আমরা আমাদের ভাইকে সাপোর্ট করতে এসেছি। উই আর ভেরি প্রাউড যে আমেরিকা থেকে এসে বাংলাদেশের জন্য খেলবে। সবাই জায়নকে সাপোর্ট করবেন এবং ও যাতে এই মাঠে খেলতে পারে। আমরা জায়ন আহমেদকে সাপোর্ট করতে এসেছি, জার্সি নাম্বার 22। আমরা অনেক বেশি প্রাউড হব বিকজ ও আমেরিকা থেকে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে। এর চেয়ে বেশি প্রাউডের অ্যাজ এ বাঙালি আমাদের জন্য আর কোনো কিছু হতেই পারে না। উই আর রিয়েলি প্রাউড অফ হিম। এর আগে 2 ধাপে নেক্সট গ্লোবাল স্টার ট্রায়ালে অংশ নেন ফুটবলাররা। 2টি গ্রুপে 1 ঘন্টার ম্যাচে নিজেদের ফুটবল শৈলী প্রদর্শন করেন বিশতেক চাকমা, জায়ান আহমেদরা। তবে তারা কেমন পারফর্ম করলেন কিংবা তাদের নিয়ে পরিকল্পনায় বা কি, তা নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি না দিয়ে স্টেডিয়াম ছাড়েন বাফুফে সংশ্লিষ্টরা। Individually everyone's great. As a team over the last 3 days it's been brilliant. I won't lie, very good experience. অনেকে আমার জানে যে আমি সেটা আর কি প্রুভ করতে পারছি যে আমি কিরকম প্লেয়ার আর কি। আর তারপরে রেস্ট অফ দ্য থিং ইজ উইথ দ্য কোচ। খেলা ভালো ছিল, এখন এই প্লেয়ারগুলো অনেক ভালো আছে, মডার্নাইজ, অনেক ডাইভার্সিটি। এট দ্য সেম টাইম বাংলাদেশে অনেকটা ক্ষমতা থাকবে ফুটবলে। Obviously you guys can see the level is very high here. Everyone is good, everyone has their own skills, and from here, you know, there's always we can always improve and get better. গোপন একটি সূত্রের দাবি 4 থেকে 5 জন ফুটবলার রাডারে আছে বাফুফের টেকনিক্যাল ডিপার্টমেন্টের। ভবিষ্যতে যারা সুযোগ পাবেন বিভিন্ন বয়সভিত্তিক দলে। যদিও তাদের বাংলাদেশে নিয়ে আসা ডেনিশ কোচ মনে করেন এই সংখ্যাটা হতে পারে আরো বেশি। অনেক প্লেয়ার আছে এখানে, তারা ন্যাশনাল টিমে কিন্তু কম্পিটিশন দিতে পারবে যদি একটা চান্স দেওয়া হয়। 1 ভার্সেস 1 একদম চান্স দেওয়া হয় যদি, দেখবেন আসলে আমার প্লেয়াররা অনেক করবে। আর এখানে শুধু সিনিয়র ন্যাশনাল টিমের কথা বলছি না, আন্ডার 19, আন্ডার 17, আন্ডার 23ও কিন্তু তারা টক্কর দিতে পারবে। এদিন ট্রায়ালের অংশ হিসেবে অনূর্ধ্ব 19 এবং অনূর্ধ্ব 23 এই 2 ভাগে বিভক্ত হয়ে প্রীতি ম্যাচ খেলেন ফুটবলাররা। 2টো ম্যাচই শেষ হয় অমীমাংসিতভাবে। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।
বাফুফের আয়োজিত প্রবাসী ফুটবলারদের ট্রায়াল ম্যাচ শেষে জাতীয় দলের হেড কোচ হ্যাভিয়ার কাবরেরার উপর ক্ষোভ ছাড়লেন সমর্থকরা। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ হারার জন্য কাবরেরাকে দায়ী করে গ্যালারি থেকে দুয়োধ্বনি দেন তারা। তবে ট্রায়াল ম্যাচ দেখে মুগ্ধ দর্শকরা। সিন্ডিকেটের কারণে তরুণ এই ফুটবলাররা যাতে হারিয়ে না যায় সেজন্য বাফুফেকে নজর দিতে বললেন ফুটবল সমর্থকরা। এদিকে সমর্থকদের ভালোবাসায় সিক্ত হলেন ট্রায়াল দিতে আসা ফুটবলাররাও। জাতীয় স্টেডিয়াম ঢাকায় বাফুফের আয়োজিত প্রবাসী ফুটবলারদের ট্রায়াল ম্যাচ শেষে হঠাৎই উত্তপ্ত গ্যালারি। সমর্থকদের এমন আচরণের কারণ জাতীয় দলের হেড কোচ হাবিয়ার কাবরেরা। ডাগআউটে তাকে দেখা মাত্রই দুয়োধ্বনি দিতে থাকেন সমর্থকরা। মূলত সিঙ্গাপুর ম্যাচের পর থেকে স্প্যানিশ কোচের ওপর ক্ষিপ্ত দেশের ফুটবল ভক্তরা। হামজা, সমিত, ফাহমিদুলরা স্কোয়াডে থাকার পরও ম্যাচ হারে লাল সবুজ, যার জন্য কোচের ভুল কৌশলকে দায়ী করেছেন অনেকে। দেশের ফুটবলের স্বার্থে এখনই কাবরেরাকে বরখাস্ত করার দাবি তুলেছেন তারা। ক্যাবরেরাকে না সরালে বাংলাদেশের ফুটবলের সিন্ডিকেট ভাঙবে না। এখান থেকে 2-4 জনকে সিলেক্ট করে বলবে বাকিদের ফিটনেস নাই। অলরেডি আমরা এমন নিউজ দেখতেছি। সে অতিরিক্ত মিথ্যা কথা বলে, ভালো প্লেয়ার জায়গা দেয় না। হামজা ইপিএল এ খেলে, তারপর সমিত সকালে খেলে, এই প্লেয়ারে কাবরেরা কোনোভাবে হয় না। কাবরেরাকে যদি সরান যায় ইনশাআল্লাহ বাংলাদেশ অনেক ভালো কিছু করবে। সিন্ডিকেটের কারণে জিকো বাইরে আমরা পাই না, আমরা জিকো বাইরে ফিরত যাই। প্রবাসী ফুটবলারদের ট্রায়াল ম্যাচ দেখে মুগ্ধ মাঠে আসা দর্শকরা। এই ফুটবলাররা যাতে সিন্ডিকেটের শিকার হয়ে হারিয়ে না যায় সেদিকে বাফুফেকে নজর রাখতে বললেন তারা। অন্যথায় আবার ফুটবলের জন্য আন্দোলনে নামার কথা জানান তারা। 13 নম্বর একটা প্লেয়ার ছিল, বাচ্চা ছেলে, যা এর আগে আমরা কখনো দেখি নাই। ওর যে ডিবলিংগুলি আমাদের বাংলাদেশের প্লেয়াররা কখনো এগুলি ধারে পাশে নাই। যাদের দক্ষতা আছে, যাদের আসলেই কোয়ালিটি আছে ন্যাশনাল টিমে বা বিভিন্ন পর্যায়ে খেলার জন্য, তারা কি খেলতে পারবে নাকি সিন্ডিকেটের কারণে বাদ পড়ে যাবে? ভালো ভালো ফুটবলার আমাদের দেশে আসে, এই গণজাগরণটা সৃষ্টি হয়েছে, আমরা চাই এটা যেন না থামে। এটা যদি হয় ইনশাআল্লাহ আমরা আবার আন্দোলন যাইতে পারি, যদি এমন হয়, কারণ আমাদের এখন ফুটবল নিয়ে অনেক আশা হয়ে গেছে অনেক। এদিকে সমর্থকদের ভালোবাসায় সিক্ত ট্রায়ালে আসা ফুটবলাররা। ফুটবল নিয়ে বাংলাদেশের দর্শকদের এমন উন্মাদনা অনুপ্রাণিত করেছে তাদের। ফুটবলের জন্য ক্রেজি ফ্যান্স দেখছেন আপনি, অনেক ফ্যান্স, আর আমি এটা নিয়ে যাব যে বাংলাদেশ অনেক ফুটবলকে লাভ করে। Just motivates me to go back home, maybe work a little harder, maybe come back prepared next time even better, you know. I'll kill it, don't worry. 3 দিনের ট্রায়াল শেষে দেশে ফিরে যাবেন ফুটবলাররা। তবে বাফুফের ডাকে যে কোনো সময় সাড়া দিতে প্রস্তুত তারা। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এশিয়ান কাপ বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে বড় জয়ে ফুরফুরে মেজাজে আছে বাংলাদেশ। ম্যাচের পরদিন অনুশীলন না করলেও হোটেলে সুইমিং, ট্রেসিং ও রিকভারি সেশন করেছেন ফুটবলাররা। বাহরাইনের বিপক্ষে বড় জয়ে আত্মবিশ্বাসী পুরো দল। স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামার আগে জয়ের জন্য সর্বোচ্চটা দিয়ে পারফর্ম করার লক্ষ্য ঋতুপর্ণা আফিদাদের। দক্ষিণ এশিয়া ছাপিয়ে এখন এশিয়ান পর্যায়ে বাংলাদেশের মেয়েদের দাপুটে শুরু। এশিয়ান কাপ বাছাই পর্বের ইতিহাসে লাল সবুজের মেয়েদের প্রথম জয়। সে জয়টাও এলো প্রতিপক্ষের জালে গোল উৎসব করে। র্যাঙ্কিংয়ে 36 ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে রীতিমতো নাস্তানাবুদ করে এবারের আসরের প্রথম জয় তুলে নিল বাংলাদেশ দল। এশিয়ান পর্যায়ে বড় স্বপ্ন নিয়ে মাঠে নামে দুইবারের সাফজয়ী এই দলটা। গ্রুপ পর্বে 3 ম্যাচের 2টি এখনও বাকি। একটি ম্যাচে স্বাগতিক মিয়ানমারের বিপক্ষে লড়বে লাল সবুজ, আর পরের ম্যাচে তুর্কমেনিস্তানের মুখোমুখি হবে বাটলার শিষ্যরা। মিয়ানমারের ইয়াঙ্গুনে পৌঁছে প্রথম ম্যাচের আগে 3 দিন অনুশীলন করে বাংলাদেশ। বাহরাইনের বিপক্ষে বড় জয়ে ফুরফুরে মেজাজে আছে পিটার বাটলারের দল। প্রথম ম্যাচের জয়ের পর দিন অনুশীলন না করলেও হোটেলে রিকভারি আর সুইমিং করেন আফিদা, ঋতুপর্ণা, তহুরারা। ঘণ্টাখানেক স্ট্রেচিং করে এদিন সময় পার করেন দলের সবাই। পরের ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সে ম্যাচে মাঠে নামার আগে নিজেদের সেরা প্রস্তুতি নিতে চায় বাটলারের দল, কেননা হোম ভেন্যুতে চেনা কন্ডিশন আর হোম ক্রাউডে বাড়তি সুবিধা পাবে মিয়ানমারি। স্বাগতিকদের টেক্কা দিতে তাই অনুশীলন আর পরিকল্পনায় কোনো ঘাটতি রাখতে চায় না লাল সবুজ বাহিনী। ম্যাচটা খুব টাফ হবে। জানেন যে আপনারা মায়ানমা হলো র্যাঙ্কিংয়ে 55, তো আমি আসলে র্যাঙ্কিংটা দেখছি না। আসলে আমাদের মেয়েরা যদি ঠিক মতো খেলতে পারে তবে আশা করি যে আমরা কামিয়াব হব। তো আই হোপ যে আমাদের মেয়েরা ভালো করবে। আমরা এখন আসলে রিকভারিতে আছি, আমরা নেক্সট ম্যাচের জন্য প্রিপেয়ার্ড হচ্ছি। আমরা আজকে মেয়েরা রিকভারি সেশন করছেন, স্ট্রেচিং। সকাল 10টায় আমরা সুইমিং করেছি, তো আশা করি আমরা নেক্সট ম্যাচের জন্য আমরা প্রিপেয়ার্ড হচ্ছি।
স্বাগতিকদের সাম্প্রতিক ছন্দ খানিক চিন্তার কারণ হতে পারে বাংলাদেশের জন্য। এশিয়ান কাপ বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে তুর্কমেনিস্তানকে 8-0 ব্যবধানে হারিয়েছে মিয়ানমার। স্বাগতিকদের র্যাঙ্কিং চিন্তার কারণ হলেও ম্যাচ বাই ম্যাচ জয়ের লক্ষ্য বাংলাদেশ দলের। আমাদের প্রথম ম্যাচ শেষ এবং আমরা ভালো একটা রেজাল্ট নিয়ে বের হয়েছি। এখন আমরা টার্গেট পরবর্তী ম্যাচের জন্য আমরা প্রিপারেশন নিচ্ছি। রিকভারি সেশন ছিল, সুইমিং ছিল এবং ফোম রোলার স্ট্রেচিং ছিল, সব কিছুই ভালোই। এখন আমরা দ্বিতীয় ম্যাচের জন্য কোচ যে আমাদের দিক নির্দেশনাগুলো দিবেন এগুলো আমরা কাজে লাগাবো এবং আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী 2 জুলাই মিয়ানমারের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ নারী ফুটবল দল। তাজিন খন্দকার, সময় সংবাদ। ম্যাচ ছেড়েও পিএসজির সাবেক সতীর্থদের ভালোবাসায় সিক্ত হয়েছেন লিওনেল মেসি। ম্যাচ শেষে এলএম10-এর সঙ্গে খুনসুটিতে মাতেন ডেম্বেলে, হাকিমি, দোন্নারুমারা। লুই এনরিকের সঙ্গেও লম্বা সময় আলাপচারিতা করেন মেসি। পরে ড্রেসিং রুমে গিয়ে মেসির জার্সি, শর্টস এমনকি বুট জোড়াও নিয়ে যান ওসমান ডেম্বেলে। সেসব নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেন ফ্রেঞ্চম্যান। মাঠে প্রতিপক্ষ, তবে হৃদয়ে জায়গাটা আগেরই মতো। নতুন ক্লাবে যাওয়ার পর পিএসজির বিপক্ষে প্রথমবারের মতো খেলতে নামলেন লিও। এদিন ম্যাচের প্রতিটা মুহূর্তই যেন ছিল ভালোবাসায় পরিপূর্ণ। রাউন্ড অফ 16-এর ম্যাচে ইন্টার মায়ামির মুখোমুখি হয় পিএসজি। তবে ম্যাচটা যতটা না ছিল গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি দর্শকদের আগ্রহের কেন্দ্রে ছিলেন লিওনেল মেসি। পিএসজিতে 2 মৌসুম কাটিয়েছিলেন আর্জেন্টাইন তারকা। অনেকটা রাগ, অভিমান নিয়েই প্যারিস সেন্ট জার্মেই ছেড়েছিলেন মেসি। তবে ক্লাব ছাড়লেও এখনও সাবেক সতীর্থ আশরাফ হাকিমি, ওসমান ডেম্বেলেদের হৃদয়ে গেঁথে আছেন এলএম10। ম্যাচ শেষে মার্কিনিওসও ছুটে এসে মেসিকে জড়িয়ে ধরেন। এছাড়া নতুন কিংবা পুরনো প্রায় প্রতিটা ফুটবলারই আসেন মেসির সঙ্গে হাত মেলাতে। এখানেই শেষ নয়, আলাদাভাবে ইন্টার মায়ামির ড্রেসিং রুমে গিয়ে হাজির হন ডেম্বেলে, হাকিমিরা। মেসির জার্সিটা অনেকটা লুট করার মতো করে নিয়ে নেন ফ্রেঞ্চম্যান। শুধু তাই নয়, শর্টস, বুট জোড়াও নিয়ে নেন তিনি। সেগুলো আবার পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। খুনছুটি করতে দেখা যায় দুজনকে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসির সঙ্গে একটা ছবি পোস্ট করে তাকে সর্বকালের সেরা ফুটবলার আখ্যা দেন ডেম্বেলে। মেসির হাত ধরে ইন্টার মায়ামি ইতিহাস গড়বে বলে বিশ্বাস করেন তিনি। পোস্ট করা সেই ছবিতে দেখা যায় মেসির গায়ে ছিল পিএসজির জার্সি। শুধু মেসির জার্সি নয়, সাবেক সতীর্থ লুইস সুয়ারেজ, জর্ডি আলবার কাছ থেকেও জার্সি নেন ডেম্বেলে। অন্যদিকে হাকিমিও করেন একই কাজ। মেসির ভার্সার সাবেক কোচ লুই এনরিকেও আসেন মেসির সঙ্গে দেখা করতে। দীর্ঘ সময় খোশ গল্পে মাতেন দুজন। মেসির প্রতি সাবেক সতীর্থদের এমন ভালোবাসা প্রশংসা করেছেন সবাই। তামিম হোসেন, সময় সংবাদ। ফিনল্যান্ডের কেরাভা শহরে বাংলাদেশি কমিউনিটির অংশগ্রহণে হয়ে গেল ফুটবল টুর্নামেন্ট। দেশটির বিভিন্ন শহর থেকে আসা 12টি দল নিয়ে জমজমাট ছিল 2 দিনব্যাপী এই প্রতিযোগিতা। খেলা, উৎসব আর সম্প্রীতির এক অভাবনীয় মিলন মেলা হয়ে উঠেছিল পুরো আয়োজন। ফিনল্যান্ড থেকে মহিউদ্দিন মধুর রিপোর্ট। ফিনল্যান্ডে গ্রীষ্মকালে অন্যরকম দৃশ্যের অবতারণা হয়। বরফে ঢাকা মাঠঘাট ফুটে ওঠে সবুজের সমারোহে। ক্ষণিকের এই মৌসুমে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে বাংলাদেশ কমিউনিটির উসিমা স্পোর্টিং ক্লাব। খেলাধুলার আয়োজন ছাপিয়ে যায় বাংলাদেশিদের মিলন মেলায়। সাপ্তাহিক ছুটির 2 দিন পরিবার নিয়ে অনেকেই আসেন ফুটবল খেলা উপভোগ করতে। সবাই আসলে একসাথে আমরা এনজয় করি, খেলাধুলা করি, আনন্দ করি, ফ্যামিলি নিয়ে একটা টাইম স্পেন্ড করি। এটাই হচ্ছে আমাদের মূল একটা উদ্দেশ্য। তো এই জন্যই আমরা এখানে সবাই একত্রিত হয়েছি, আনন্দ মুহূর্ত কাটাচ্ছি। আয়োজকরা বলছেন, কমিউনিটির মধ্যে যোগাযোগ বাড়াতে প্রতি বছর আরো বড় পরিসরে টুর্নামেন্ট করার লক্ষ্য তাদের। অলমোস্ট কতগুলো লোক এখানে ফিল্ডে এসেছে এবং এখানে খেলা দেখছে। তো সবাইকে একত্র করা, অনেকদিন পরে একজন আরেকজন সঙ্গে দেখা সাক্ষাৎ করা, এটাই ছিল আমাদের স্পোর্টসকে কাইন্ড অফ মিলন মেলা তৈরি করা। এটাই ছিল আমাদের মেইন উদ্দেশ্য। ফাইনাল খেলা উপভোগ করেন কেরাভা সিটি চেয়ারম্যান আন্নে কারিয়ালাইনেন। পুরস্কার বিতরণ শেষে বলেন, এটি শুধু ফুটবলের উৎসব নয়, বরং শহরের বহুজাতিক বন্ধনের নিদর্শন। প্রথমেই তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি আমাদের শহরের পক্ষ থেকে। আমি পুরোটা
সময় তোমাদের খেলা দেখেছি, আমার খুব ভালো লেগেছে। আমি বিজয়ী দলকে অভিনন্দন জানাচ্ছি। এরকম আয়োজন আরো করা উচিত। 2 দিনব্যাপী টুর্নামেন্টে অংশ নেয় 12টি দল। গ্রুপ পর্যায়ের হাড্ডাহাড্ডি লড়াই শেষে তাম্পেরে শহরের টাইটান্স ক্লাবকে হারিয়ে 2-0 গোলে চ্যাম্পিয়ন হয় স্বাগতিক দল উসিমা স্পোর্টিং ক্লাব। চ্যাম্পিয়ন দলের এই উদযাপন খুবই স্বাভাবিক, তবে এরা সবাই বাংলাদেশি প্লেয়ার এবং এরা যে টুর্নামেন্টে আয়োজন করেছে সেটি পুরোপুরি বাংলাদেশি সবাইকে নিয়েই। তবে এই সামারের সময়টাতে ফিনল্যান্ডে এই আয়োজনগুলো বাংলাদেশ কমিউনিটির মধ্যে অনেক আনন্দ বাড়িয়ে তোলে। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। চাকরির আন্দোলন থেকে ইতিহাস বদলে দেওয়ার জুলাই মাস শুরু। গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে স্মৃতির মিনারে মোমবাতি প্রজ্বালন ছাত্রদলের, পদযাত্রা কর্মসূচি এনসিপির। প্রশাসন পুলিশের হাতে থাকছে না ভোট কেন্দ্র স্থাপনের ক্ষমতা, বাদ পড়েছে ইভিএম কক্ষ নির্ধারণও, নীতিমালা জারি ইসির। কর্তৃত্ব ফিরল নির্বাচন কর্মকর্তাদের হাতেই। আগামী বছরের শুরুর দিকে অনুষ্ঠিত হবে নির্বাচন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে জানালেন প্রধান উপদেষ্টা। শুল্ক, রোহিঙ্গা সংকট সহ সংস্কার নিয়েও আলোচনা। পঞ্চগড়ে 2 ভারতীয় নাগরিকের বাংলাদেশের এনআইডি পাওয়া নিয়ে চাঞ্চল্য। খুলেছেন ব্যাংক অ্যাকাউন্টও, তদন্ত করছে নির্বাচন অফিস। ব্লক করা হয়েছে পরিচয়পত্র। এবং মাঝপথে লক্ষ্যমাত্রা কমিয়েও রাজস্ব আদায়ে ঘাটতি, 1,02,500 কোটি টাকা। অর্থ বছরের শেষ সময়ের অচল অবস্থাকে দায়ী করেছেন ব্যবসায়ীরা। নতুন বছরেও সংকট বাড়ার শঙ্কা। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়ের।